তোরও কি মুড সুইং হলো নাকি? মুনা ডানে বামে মাথা দোলালো। নাদিয়া বলল। তাহলে মুনা গাল ফুলিয়ে বলল। আমি ফুলের মার্কেটে যেতে পারবো, কিন্তু লাঞ্চ করতে পারবো না তোদের সাথে। তাহসিন সঙ্গে সঙ্গে প্রশ্ন করল। কেন? আসলে তোদেরকে বলাই হয়নি, আজ দুপুর একটাই দিহানের সাথে আমার মিট করার কথা। সবাই ভ্রুকুটি করে মোনার দিকে তাকালো, যার অর্থ এই দিহান মানবটা আবার কে। মোনার সবার মুখের দিকে চোখ বুলিয়ে বুঝতে পেরে অপ্রস্তুত হেসে বলল। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলের নাম দিহান। সবাই এবার একসাথে সুর তুলে বলল। ও, আরিশা প্রশ্ন করল। কোথায় দেখা করবি? মোনা উত্তর দিল। ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে। অন্তর হেসে বলল। জামাইয়ের লগে মিট করতে গিয়া ব্যাটার পকেট খালি করার ধান্দায় আসো। তোমারে চেনা আছে মুলা। এই চল, আজকে আমরা মুলার জামাইয়ের লগে মিট করমু, আর যা যা খাইবো আমরাও খাইয়া আসমু। আমাকেও হবু দুলা ভাই আজকে ট্রিট দেবে। মোনা রেগে মেগে অন্তরকে একঘা লাগিয়ে বলল। ফালতু কথা কম বলবি শয়তান। আর তোরা মিট করতে যাবি কোন দুঃখে শুনি? ইলোরা দুঃখে দুঃখে মুখ করে বলল। তুই আমাদের ট্রিট দিসনি, সেই দুঃখে। মুনা বলল। বোন, তোদের ট্রিট তোরা পেয়ে যাবি, আজকে আমার পিছু নিস না। নাদিয়া হেসে বলল। ফান্দে পড়িয়া বগা কান্দে, আমাদের মুনা হবু জামাইয়ের সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছে। তাহসিন সিরিয়াস মুড নিয়ে বলল। আমাদের প্ল্যান যেমন ছিল তেমনই থাকবে। মুনা, তুই লাঞ্চের আগে মার্কেট থেকে চলে যাস, আর আমরা সবাই একসাথে লাঞ্চ করব। সবাই অন্তরের কথায় সায় দিল। ইলোরা বলল। আমি আব্বুকে ফোন করে বলে দিচ্ছি, নইলে আব্বু ভার্সিটির গেটের সামনে অপেক্ষা করবে আমাদের জন্য। ইলোরা তার আব্বুকে ফোন করে বলে দিল। তারপর সবাই মিলে রওনা দিল শাহবাগ ফুলের মার্কেটে। ফুটপাত ধরে হেঁটে সবাই মিলে গল্প করতে করতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেল। সারি সারি ফুলের দোকান, কত রকমের ফুল, সব ফুলের নামও জানা নেই। এক এক রকমের ফুলের চোখ ধাঁধানো সৌন্দর্য। ফুলগুলো দেখলে ইচ্ছে করে সব নিয়ে নিতে। ডালিয়া এর আগে ফুলের মার্কেটে আসেনি। এত এত ফুল দেখে তার চোখ দুটো চকচক করে উঠল। সবাই ঘুরে ঘুরে দেখতে লাগলো, আর যার যেটা ভালো লাগে কিনে নিল। মুনা, টুম্পা আর অন্তর দল ভেঙে অন্য একটা দোকানে ঢুকলো। ডালিয়া মন ভরে শুধু ফুলের সৌন্দর্য উপভোগ করছে। তাহসিন হঠাৎ বলল। তোরা এখানে দেখ, আমি ওই দোকান থেকে ঘুরে আসছি। রিশা বলল। যা। তাহসিন চলে গেল দুটো দোকানের পরের দোকানে। ইলোরা, আরিশা, ডালিয়া আর নাদিয়া মিলে আবার ফুল দেখা শুরু করলো। এক একজন ফুল দেখছে, আর সেগুলো একে অপরকে দেখিয়ে হেসে হেসে কথা বলছে। নাদিয়া আর ইলোরা লোভ সামলাতে না পেরে ইতিমধ্যে অনেক ফুল কিনে ফেলেছে। আরিশা ওদের থেকে কিছু কম কিনেছে। ডালিয়া দেখতে দেখতে কেনার কথাই ভুলে গেছে। ইলোরার কথায় শুধু এক রকমের ফুল কিনেছে। ওরা চারজন দোকানের বাইরে এসে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যেই তাহসিন চলে এলো। ওর ডাকে সবাই ফিরে তাকালো। নাদিয়া তাহসিনকে লক্ষ্য করে ভ্রুকুটি করে প্রশ্ন করলো। হাত পেছনে লুকিয়ে রেখেছিস কেন? তাহসিন মুচকি হেসে ডালিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। ডালিয়া প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তাহসিন হঠাৎ হাত দুটো সামনে নিয়ে এলো। উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ডালিয়ার চোখ তো চড়ক গাছ, এত গোলাপ! তাহসিনের দুহাতে ভর্তি তাজা টকটকে লাল গোলাপ। ডালিয়া হাঁ করে তাহসিনের দিকে তাকিয়ে রইল। তাহসিন মুচকি হেসে বলল। ফর ইউ। ডালিয়া বিস্ময় নিয়ে বলল। এতগুলো? তোর মন ভালো করার জন্যই তো আমরা এখানে এসেছি। যে কোনো উপায়েই তোর মন ভালো করার দায়িত্ব শুধু আমাদেরই, তাই না? ইলোরা ফট করে বলে উঠল। ঠিক। কিন্তু আমার একার জন্য এত গোলাপ? ডালিয়ার কথায় আরিশা হেসে বলল। স্পেশাল মানুষের জন্য স্পেশাল গিফট। আরে ও কি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে? নিচ্ছিস না কেন? আগে নে, পরে অবাক হোস। ডালিয়ার কেন জানি খুব লজ্জা লাগলো। হৃদস্পন্দন বেড়ে গেল। তবু সে মাথা নিচু করে বাধ্য মেয়ের মতো হাত বাড়িয়ে তাহসিনের হাত থেকে ফুলগুলো নিল। তাহসিন বেশ খুশি হলো, কিন্তু একই সময় কারো মুখে হাসি ফুটল, কারো মুখ লাজে রাঙা হলো, আর কারো চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। নাদিয়া চোখের কোণে জমে যাওয়া জলটুকু আড়ালে মুছে ফেলল। ততক্ষণে অন্তর, টুম্পার, মোনাও সেখানে এসে দাঁড়িয়েছে। ডালিয়ার হাতে এত গোলাপ দেখে ওরাও অবাক হলো। অন্তর বলল। কাহিনী কিরে, এইখানে কি প্রপোজ হয়ে গেল নাকি? আরিশা বলল। ফুল দিলেই সেটা প্রপোজ হয়ে যায়।
ডালিয়ার মন ভালো করার জন্য তাহসিন ওকে এই ফুলগুলো দিয়েছে। মুনা হেসে বলল। আরে বাহ, ফুলগুলো অনেক সুন্দর। ডালিয়া মুস্কি হাসল। লজ্জায় সে তাহসিনের দিকে তাকালো না। টুম্পা বলল, যাক, আমাদের প্ল্যান তাহলে কাজে লেগেছে। প্ল্যান ফুলফিল না হলেই ডালিয়ার মন ভালো হয়ে গেছে। তাহসিন হেসে বলল, তা ঠিক, এখনো খুশি মনে আমাদের সাথে খাওয়া দাওয়া করতে পারবে আর আড্ডাও দিতে পারবে। ইলোরা হঠাৎ নাদিয়াকে লক্ষ্য করে বলল। এই নাদিয়া, তোর কি হলো আবার? নাদিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে হেসে বলল। কিছু না, আমি আরো কিছু ফুল কিনবো। আরিশা বলল। আচ্ছা চল, আমিও কিনি। আরিশা আর নাদিয়া আবার একটা দোকানে ঢুকলো। অন্তরের হঠাৎ মনে পড়লো পাশের দোকানে টুম্পা একটা রজনীগন্ধার তোড়া কিনতে গিয়েও রেখে দিয়েছে, হাতে বেশি ফুল হয়ে গেছে বলে। অন্তর দ্রুত পাশের দোকানের দিকে পা বাড়ালো। তাহসিন পিছু ডেকে প্রশ্ন করলো, এই অভ্র, তুই আবার কই যাস? অন্তর না তাকিয়ে উত্তর দিল, আসছি। একটা রজনীগন্ধার তোড়া কিনে হাসি মুখে অন্তর ফিরে এলো সবার কাছে। নাদিয়া ওর হাতের দিকে তাকিয়ে বলল, ওয়াও, রজনীগন্ধা তোড়াটা খুব সুন্দর অন্তু। অন্তর হেসে তোড়াটা টুম্পার দিকে এগিয়ে ধরে বলল, এই নে। সবাই অন্তরের কাণ্ড দেখে মুখ টিপে হাসল। টুম্পা কপাল কুঁচকে প্রশ্ন করল, এটা দিয়ে আমি কি করব? একটু আগেই তো এটা কিনতে গিয়েও রেখে দিলি, তাই নিয়ে এলাম, নে। অন্তরের কথায় টুম্পা বিরক্ত হয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, এই ফুল আমি পছন্দ করি না। তাহলে যে তখন কিনতে লাগলি? হ্যাঁ, ভালো লাগে না বলেই রেখে দিয়েছি। উপস্থিত সবাই বেশ বুঝতে পারল টুম্পা মিথ্যা কথা বলছে। আসলে সে অন্তরের দেয়া ফুল নিতে চাইছে না। অন্তর তবু বার কয়েক নিতে বলল। এমনকি বন্ধুরা সবাই বললেও টুম্পা নিতে নারাজ। সে কিছুতেই এই তোড়া নিবে না। অন্তর একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত দৃষ্টিতে টুম্পার দিকে তাকালো। তারপর হাতের মুঠোয় থাকা রজনীগন্ধার তোড়াটা রাস্তার মাঝখানে ছুঁড়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে তোড়াটা একটা রিকশার চাকায় পিষ্ট হয়ে গেল। মুহূর্তে সবার মুখ চুপসে গেল। সবাই অবাক চোখে অন্তরের দিকে তাকালো। বেশ বুঝতে পারল অন্তর রেগে গেছে। টুম্পা ওর দিকে আর চোখে তাকালো। অন্তর স্বাভাবিকভাবেই সবাইকে উদ্দেশ্য করে বলল, হাঁ করে তাকিয়ে থাকার কিছু হয়নি। যার জন্য কিনেছিলাম সে নেবে না, তাই ফেলে দিলাম। এসব আমার কোনো কাজে লাগবে না। তোরা কি আরও ঘুরবি নাকি রেস্টুরেন্টে যাবি? মাত্র 9 মিনিট পর আজান হবে, 12:51 বেজে গেছে। মুনার চোখ দুটো বড় হয়ে গেল। দ্রুত ব্যাগ থেকে ফোন বের করে দেখলো সত্যি একটা বাজতে মাত্র 9 মিনিট বাকি। মুনা তাড়াহুড়ো করে বলল, হাই হাই, আমাকে তো একটার মধ্যে রেস্টুরেন্টে পৌঁছাতে হবে। একদম ভুলে বসেছিলাম। তাহসিন বলল, তাই তো, একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি চলে যা। মুনা একটা রিক্সা ডেকে উঠে পড়ল। তারপর সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। মুনা চলে যাওয়ার পর ডালিয়া টুম্পাকে বলল, এটা কিন্তু ঠিক করলি না টুম্পা। ফুলের তোড়াটা কিন্তু অন্তু খুশি মনে নিয়ে এসেছিল তোর জন্য। দেখ, তাহসিনা তো আমাকে এতগুলো ফুল দিয়েছে, আমি কি ফিরিয়ে দিয়েছি? ফুলের সাথে রাগ দেখিয়ে কি লাভ? টুম্পা কোনো কথা বলল না। সবাই মিলে আবার ফুটপাত ধরে হাঁটা শুরু করলো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। মাঝপথে এসেই মুনা প্রচণ্ড জ্যামে আটকে পড়ল। টানা কয়েক মিনিট জ্যামে আটকে থেকে পৌঁছতে পৌঁছতে 20 মিনিট কেটে গেল। ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের সামনে রিক্সা থামিয়ে তাড়াতাড়ি নেমে পড়ল। ভাড়া মিটিয়ে রেস্টুরেন্টের ভেতরে পা রাখলো। সে খেয়াল করলো রেস্টুরেন্টের সামনে সেই তার হৃদস্পন্দন দ্বিগুণ বেড়ে গেছে। গলাটাও শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখন একটু পানি খাওয়া দরকার। রেস্টুরেন্টে ঢুকে এগোতে এগোতে এদিক ওদিক তাকিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজতে লাগলো, কিন্তু অফ হোয়াইট কালার শার্ট পরা কাউকেই চোখে পড়ল না। হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, 20 মিনিট লেট। মুনা দ্রুত ঘুরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে তার মুখটা চুপসে গেল। অবাক হয়ে তাকিয়ে ভাবল, এই লোক এখানে কি করছে? লোকটার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? সারাক্ষণ হাত পা ধুয়ে আমার পেছনেই পড়েছে। এই রেস্টুরেন্টেই আসতে হলো কেন রে? ঢাকা শহরে কি আর কোনো রেস্টুরেন্ট নেই? আজ কেন এখানে আসতে হলো? আর 20 মিনিট লেট কথাটা কি আমাকে উদ্দেশ্য করে বললো? মনে তো হচ্ছে আমাকেই বলছে, আমার দিকেই তো তাকিয়ে আছে। এমন ভাবে বলছে যেন সে আমারই অপেক্ষায় বসেছিল। কিন্তু উনি কেন আমার জন্য অপেক্ষা করতে যাবে? ও আল্লাহ, এই পাজি লোক এখানে থাকলে আমি দিহানের সাথে কথা বলবো কিভাবে? কি না কিভাবে বসে থাকবে কে জানে। এখন যদি আবার আমার হাসি নিয়ে কথা ওঠে, ওরে আল্লাহ, দড়ি ফেলাও, আমি উপরে উঠি।
অন্তর ঠিকই বলে, এই লোকের জন্য আফুসার নামটাই পারফেক্ট। সামনে দাঁড়ানো লোকটা মুনার মুখের সামনে তুড়ি বাজাতেই মুনা চমকে উঠল। অপ্রস্তুতভাবে আমতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার। আফসার স্যার গম্ভীর মুখে বললেন। ওয়া আলাইকুম সালাম, কত মিনিট লেট করেছো? মুনা বুঝতে না পেরে এদিক ওদিক দৃষ্টি বিচরণ করলো। স্যার প্রশ্ন করলেন, এদিক ওদিক কি দেখছো? কিছু না, আপনি লাঞ্চ করতে এসেছেন স্যার? মিট করতে এসেছি। যার সাথে মিট করতে এসেছেন সে আসেনি এখনো? এসেছে, টানা 20 মিনিট আমাকে অপেক্ষা করিয়ে তারপর এসেছে। মুনা মনে মনে ভাবলো তার সাথে মিলে গেছে। দিহান হয়তো এমনটাই বলবে, কিন্তু ছেলেটা আছে কোথায়? অফ হোয়াইট শার্ট পরা কেউই তো নেই এখানে। স্যার বললেন, দাঁড়িয়েই কথা বলবে? চলো ওখানে বসি। মুনার চোখ ছানা বড়া হয়ে গেল। এ কাকে দেখছে সে? তার সাথে এত মিষ্টি করে কথা বলছে আফসার স্যার, আবার একসাথে বসে কথাও বলতে চাইছে। এটা স্বপ্ন নয় তো? কিন্তু এখন দিহানকে আগে খুঁজে বের করতে হবে। কালকে যে নাম্বার থেকে কল করেছিল সেই নাম্বারে একবার কল করতে হবে, কিন্তু তার আগে স্যারের সামনে থেকে সরতে হবে। মুনা নিজেকে সামলে স্বাভাবিকভাবে বলল, না না স্যার, আপনি বসুন, আমি এক্ষুনি চলে যাব। স্যার গম্ভীরভাবেই বললেন, এসেছো কি চলে যাওয়ার জন্য? চলো। কথাটা বলেই আফসার স্যার পাশের একটা খালি টেবিল দখল করে বসে পড়লেন। মুনা ঠায় দাঁড়িয়ে রইল। স্যার আবার ডাকতেই মুনা অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে গিয়ে স্যারের বিপরীত পাশে বসল। স্যার প্রশ্ন করল, জ্যামে পড়েছিলে? মুনার চোখ শুধু দিহানকেই খুঁজে চলেছে। সে অন্যদিকে তাকিয়েই উপর নিচে মাথা দোলালো। মুনার সন্ধানী দৃষ্টির দিকে ভুরু বাঁকিয়ে তাকিয়ে স্যার প্রশ্ন করে বসলেন, দিয়ানকে খুঁজছো? মুনার এবার আরও অবাক হওয়ার পালা। স্যার দিহানের কথা জানলো কিভাবে? দিহানের সাথে কি তার কোনো সম্পর্ক আছে? হয়তো আছে, সেজন্য হয়তো দিহান স্যারের কাছে বলেছে তাদের মিট করার কথা। মুনা অবাক হয়ে প্রশ্নভরা দৃষ্টিতে ফ্যাল করে তাকিয়ে রইল স্যারের দিকে। স্যার আবার প্রশ্ন করলেন, কি দিয়ানকে খুঁজছো তো? মুনা এবার দ্রুত উপর নিচে মাথা দুলালো। স্যার মুচকে হাসলেন। মুনা সে হাসির অর্থ বুঝতে পারল না। সে আমতা করে বলল, স্যার আপনি জানলেন কিভাবে? স্যার সোজাসুজি উত্তর দিলেন, আমি সবই জানি। মুনা এবার নিশ্চিত হলো স্যারের সাথে দিহানের অবশ্যই কোনো না কোনো সম্পর্ক আছে। এমন হতে পারে দিহান স্যারকে সাথে নিয়ে এসেছে, হয়তো একা মিট করতে অস্বস্তি বোধ করছে। মুনা গলাটা হালকা ঝাড়া দিয়ে অপ্রস্তুতভাবে বলল, দিহানকে দেখছি না যে, ওনার তো একটার মধ্যেই এখানে থাকার কথা। স্যার হেসে উত্তর দিলেন, সামনেই তো আছে। মুনা ভাবলো দিহান এখানেই আছে। সে আবার এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো। তাকে আশেপাশে দৃষ্টি বিচরণ করতে দেখে স্যার বললেন, এদিক ওদিক তাকাচ্ছ কেন? সোজা হয়ে বসে সামনে তাকাও। মুনা স্যারের কথায় সোজা হয়ে বসে সরাসরি সামনে তাকাতে স্যারের চোখে চোখ পড়ে গেল। স্যার স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছে। মুনা খানিক বিব্রত বোধ করে দৃষ্টি নামিয়ে নিল, কিন্তু পরক্ষণেই কপাল হালকা কুঁচকে কিছু একটা ভেবে আবার তাকালো। কিন্তু এবার মুখের দিকে না, শরীরের দিকে তাকালো। মুহূর্তে মুনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অফ হোয়াইট কালার শার্ট, হ্যাঁ স্যারের গায়ে অফ হোয়াইট কালার শার্ট। পুরো রেস্টুরেন্টে শুধু স্যারের গায়ে অফ হোয়াইট কালার শার্ট। এর মানে কি? দিহানের সাথে কি স্যারও একরকম শার্ট পরে এসেছে? মুনাকে নিজের শার্টের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে স্যার ঠোঁট এলিয়ে হেসে বললেন, পছন্দ হয়েছে? তাহলে বিয়ের পর সবসময় এই কালারের শার্টই পরবো। মুনা চমকে উঠে চোখ দুটো বড় করে স্যারের দিকে তাকালো। কিছু বলার জন্য মুখ খুলতে স্যার আবার একইভাবে বললেন, ভেবেছিলাম শার্ট দেখে তুমি চিনতে পারবে, কিন্তু তুমি তো এখনো চিনতে পারোনি। কাঙ্ক্ষিত মানুষ সামনে বসিয়ে রেখে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছ। কথাটা শুনেই যেন মুনা হিতে হিতে জ্ঞান শূন্য হয়ে পড়ল। তার ঠোঁট দুটো আপনা আপনি একে অপরের থেকে আলাদা হয়ে গেল। গলাটা তো আগে থেকেই শুকনো মরুভূমি হয়েছিল, এখন তার অবস্থা আরো খারাপ হয়ে গেল। কিছুক্ষণের জন্য মুনা চোখের পলক ফেলা তো দূর, নড়াচড়া করতেও ভুলে গেল। তার নিজের কাছে মনে হলো সে কোমায় চলে গেছে। হঠাৎ তার মুখ ফসকে শুধু একটা শব্দ বের হলো, আপনি? স্যার দুহাত বুকে গুজে সোজা হয়ে আরাম করে বসলেন। তারপর ঠোঁটের কোণে মুচকে হাসির রেখা ঝুলিয়ে মুনার চোখে চোখ রেখেই বললেন, আফসার চৌধুরী দিহান। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এই মুহূর্তে মুনার অবস্থাও ঠিক একই রকম। যে বিপদকে সে সারাক্ষণ এড়িয়ে যেতে চায়, সেই বিপদই আজীবনের জন্য তার ঘাড়ে চেপে বসতে চলেছে। কথাটা ভেবেই মুনার মাথা ভন ভন করে ঘুরতে লাগলো।
মুনা ডান হাতের আঙুলে কপাল চেপে ধরল। এক গ্লাস পানি খাওয়া নিতান্ত প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে কোনো কিছুই তার বোধে আসছে না। আফসার স্যার সূক্ষ্ম চোখে নিরীক্ষণ করে বোধহয় বুঝতে পারলেন মুনার অবস্থা। তিনি প্রশ্ন করলেন, পানি খাবে? মুনা কোনো উত্তর দিল না। সে মাথা নিচু করে কপাল চেপেই বসে রইল। স্যার মুনার দিকে এক গ্লাস পানি এগিয়ে ধরে বললেন, পানি খাও। মুনার কানে কথাটা পৌঁছলো কিনা কে জানে, সে এক চুলও নড়ল না। স্যার এবার কিছুটা জোরেই বললেন, পানিটা খেয়ে নাও। মুনা কিছুটা চমকে মাথা তুলে তাকালো। পানির গ্লাসের দিকে চোখ পড়তেই ঠাহর হলো এই পানিটুকু গলাধকরণ করা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। মুনা কাপা হাতে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরোটাই খেয়ে ফেলল। খালি গ্লাসটা টেবিলে রেখে প্রশান্তির নিঃশ্বাস নিল। এখন অনেকটা ভালো লাগছে, কিন্তু সেই ভালো লাগাটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আফসার স্যার প্রশ্ন করলেন, আর ইউ ওকে? রাগে মুনার মাথাটা দপ করে উঠল। এমন লোক সামনে বসে থাকলে আবার ঠিক থাকা যায় নাকি? মুনা না তাকিয়েই মাথা দোলালো, যার অর্থ সে ঠিক আছে। স্যার গম্ভীর মুখে মুনার দিকে তাকিয়ে রইলেন। মুনা না তাকিয়েও সেটা বেশ বুঝতে পারল। ইচ্ছে করছে এখনই উঠে চলে যেতে, কিন্তু সামনে তো সাক্ষাৎ জম বসে আছে। শত হলেও স্যার তো বেয়াদবি হয়ে যাবে। স্যার বলে উঠলেন, অনেকক্ষণ জ্যামে আটকে ছিলে বলে বোধহয় শরীর খারাপ লাগছে। মুনা এবারও নিশ্চুপ। বিয়ের কথা মনে হতেই আবার তার মাথা ঘুরতে শুরু করলো। তবে এবার আর আগের মতো অত বেশি না। কি থেকে কি হচ্ছে কিছুই যেন তার বোধগম্য হচ্ছে না। স্যারের নাম দিহান, এটা না হয় বিশ্বাস করা যায়, কিন্তু তার সাথে বিয়ে, এটা কি করে সম্ভব? কিভাবে কি হলো? বাবা কি আর কোনো ছেলে খুঁজে পেল না? আর স্যার, সে কি আগে থেকে সব জানতো? বিয়ের ভূতটা কি তার মাথায় এসেছে নাকি তার ফ্যামিলির মাথায়? পাত্রী যে তার ছাত্রী এটা জেনেও নির্দ্বিধায় এই বিয়েতে মত দিয়ে দিল। এক মিনিট, এমন নয় তো যে স্যার নিজে পছন্দ করে ফ্যামিলিকে গিয়ে বলেছে এই মেয়েকে সে বিয়ে করতে চায়? হায় আল্লাহ, মাথায় তো কিছুই ঢুকছে না। মুনা যখন হাজারো প্রশ্নের ভিড়ে হারিয়ে গেছে, তখন স্যার আবার তার মুখের সামনে তুড়ি বাজালেন। মুনা খানিক চমকে উঠল, নড়ে চড়ে বসে এদিক ওদিক দৃষ্টি বিচরণ করল। স্যার শান্ত স্বরে বললেন, তোমার কোনো প্রশ্ন থাকলে আমাকে করো, এত ভাবতে হবে না। মুনা জানে এটা সে কখনোই করতে পারবে না। স্যার বলে কথা, বিয়ের ব্যাপারে কথা বলতে দ্বিধা আর লজ্জা দুটোই এসে জেকে বসবে। মুনা এবারও চুপ করে বসে রইল। স্যারের সাথে বিয়ে ঠিক হয়েছে ভেবেই তার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। স্যার বেশ সিরিয়াসভাবেই বললেন, তুমি লজ্জা পাচ্ছ সেটা বুঝতে পারছি। একটা কথা মাথায় রাখো, যেখানে তুমি তোমার উডবি হাজবেন্ডের সাথে মিট করতে এসেছো, কোনো স্যারের সাথে না। আমি জানি লজ্জা লাগাটাই স্বাভাবিক, কিন্তু তোমাকে তো আমার সামনে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে। কারণ দুদিন বাদে বিয়ে হয়ে গেলে তারপর আর বলতে পারবে না যে বিয়ের আগে বরের সাথে কথা বলতে পারিনি। কথা বলার সুযোগ তোমাকে দেয়া হয়েছে, তাই কিছু জানার বা বলার থাকলে আজই বলে দাও। মুনা বুঝলো কথাটা মন্দ বলেনি লোকটা, কথা বলা উচিত। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত যে সে এই বিয়ে করতে চায় না। আর এটাও জিজ্ঞেস করা উচিত যে এই বিয়েটা ঠিক করলো কে। কিন্তু মুখ দিয়ে তো কথাই বের হচ্ছে না। শব্দগুলো সব গলায় এসে আটকে যাচ্ছে, কেমন যেন বিব্রত বোধ হচ্ছে। স্যার বললেন, টেনশন করো না, তোমাকে ভাবার সময় দিলাম, ভাবো তারপর কথা বলো। মুনা ভাবার জন্য ভালো একটা সুযোগ পেল। সে ঘটা করে ভাবতে বসলো। কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করে হঠাৎ মাথায় এলো এই লোকের সাথে কথা না বললেও চলবে। বাড়ি গিয়ে সে আগে বাবার সাথে কথা বলবে আর সরাসরি জানিয়ে দেবে যে সে এই বিয়েটা করতে চায় না। কিন্তু এনগেজমেন্ট তো হয়ে গেছে, এখন কি বিয়ে ভাঙা সম্ভব? পরক্ষণে ভাবলো, কেন সম্ভব না? সে তো কিছুই জানতো না, জানলে তো আগেই না বলে দিত। স্যারের কথা সবাই তার কাছে লুকিয়েছে, এটা সবার ভুল। তাকে অন্তত একবার জিজ্ঞেস করা উচিত ছিল। আচ্ছা, বাবা কি বললেই বিয়েটা ভেঙে দেবে? সে যদি তার সম্মান বাঁচানোর জন্য বলে যে বিয়েটা ভাঙা সম্ভব না, তাহলে সে তো কিছুতেই এই পাজি স্যারকে বিয়ে করতে পারবে না। বাবাকে বুঝালে অবশ্যই বুঝবে। সে তো সবসময় বলে তার মেয়ের চাওয়াই তার চাওয়া। তার মানে সে তার মেয়ের চাওয়াকে ফিরিয়ে দেবে না, বরং ভেবেচিন্তে অবশ্যই বিয়েটা ভেঙে দেবে। সে জানে তার বাবা তাকে কতটা ভালোবাসে, তাই সে বাবার উপর ভরসা করে স্যারকে এই নিয়ে কোনো প্রশ্ন করার আগ্রহ দেখালো না। তবে একটা প্রশ্ন মাথার মধ্যে পোকার মতো কিলবিল করছে। স্যার ইচ্ছে করে তার ফ্যামিলিকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, নাকি তার অজান্তেই তার ফ্যামিলি এই বিয়েটা ঠিক করেছে? সে কি তার ফ্যামিলির জন্য বিয়েটা করতে রাজি হয়েছে? এটা জানার ইচ্ছে জাগছে মনে, কিন্তু স্যারকে এই প্রশ্ন করবে কিভাবে? থাক,
এই প্রশ্নের উত্তর না হয় বাবার কাছেই জানা যাবে। মুনাকে আকাশ পাতাল ভাবতে দেখে স্যার হেসে বললেন, আজ সারাদিন কি এখানে বসেই ভাবতে থাকবে, কিছু বলবে না? মুনা একটু নড়ে বসলো। স্যার কিছু একটা ভেবে বললেন, বলেছি তুমি কিছু বলবে না, তার চেয়ে বরং আমিই বলছি, কিন্তু তার আগে খাবার অর্ডার দিতে হবে। কি খাবে বলো? মুনা ইতস্তত করে বলল, আমি কিছু খাবো না। লজ্জা পাচ্ছ? আমিই অর্ডার দিচ্ছি। স্যার একজন ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করলেন। তারপর টেবিলের ওপর দুহাত রেখে মুনার দিকে তাকিয়ে বললেন, তোমার মনে এমন হাজারো প্রশ্ন জমা হয়েছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব না আজ। শুধু একটা উত্তর দিচ্ছি, এই বিয়েটা আমার নিজের ইচ্ছেতে ঠিক হয়েছে। আমি আমার ফ্যামিলিকে বলেছি তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে। তারা আমার কথায় প্রস্তাব পাঠিয়েছে, আর তোমার বাবা মাও রাজি হয়ে গেছে। আমার ফ্যামিলির সবাই তোমাকে খুব পছন্দ করেছে। সবকিছু তোমার অজান্তেই হয়েছে। আমি ভেবেছিলাম তোমার বাবা তোমার মতামত নেবেন, কিন্তু তিনি বললেন তুমি নাকি তার পছন্দের উপরে কথা বলবে না। তাই আমিও এই নিয়ে ভাবিনি। আর আমার ডাকনাম দিহান। আমার ফ্যামিলির সবাই আমাকে দিয়ান বলেই ডাকে। আমি জানতাম তুমি এখানে এসে আমাকে দেখে চমকে যাবে, কিন্তু এঙ্গেজমেন্ট যখন হয়ে গেছে তখন স্বাভাবিক হওয়ার চেষ্টা করাই ভালো। এই সপ্তাহের মধ্যে হয়তো বিয়ের ডেট ফিক্স হয়ে যাবে। আমি চাই তুমি তার আগে নিজেকে স্বাভাবিক করো। কথাগুলো বলে স্যার থামলেন। মুনা অবাক হয়ে তার কথা শুনছে। সবকিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। স্যার নিজে তার ফ্যামিলিকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, কেন জানি বিশ্বাস হচ্ছে না। স্যার প্রশ্ন করলেন, তুমি কি বুঝতে পারছো আমার কথা? অগত্যা মুনা উপর নিচে মাথা দোলালো। তার যেটুকু জানার ছিল জানা হয়ে গেছে, বাকিটা বাড়ি গিয়ে বাবার কাছে জানলেই হবে। ওয়েটার এসে দুজনের সামনে খাবার সাজিয়ে রেখে গেল। স্যার মুস্কি হেসে বললেন, অনেক ভেবেছো, ক্ষুধা পাইনি, এবার চুপচাপ খাও। মুনা খাবারের দিকে তাকালোই না। স্যারের সামনে বসে খেতে অস্বস্তি হবে, তাই বসেই রইল। স্যার বুঝতে পেরে গম্ভীর কণ্ঠে বললেন, সামনে খাবার রেখে এভাবে বসে থাকতে নেই, জানো না? তাছাড়া তুমি কিন্তু টিচারের কথা অমান্য করছো। কথাটা শুনেই মুনা হাঁ হয়ে গেল। একটু আগেই বলল এখানে তুমি তোমার উডবি হাজব্যান্ডের সাথে মিট করতে এসেছো, কোনো স্যারের সাথে না। আর এখন আবার বলছে টিচারের কথা অমান্য করছো। কি লোক রে বাবা! লোকটার মাথায় অসংখ্য জিলাপির পেঁয়াজ। স্যার আবার বললেন, কি হলো, খাও। অনিচ্ছা সত্ত্বেও মুনা একরকম বাধ্য হয়ে খাবার মুখে দিল, কিন্তু ভুল করেও স্যারের দিকে তাকালো না। স্যার মুস্কি হেসে বিড়বিড়ালেন, অবিডিয়েন্ট গার্ল। রেস্টুরেন্টে একটা বড় টেবিল দখল করে বসেছে ইলোরা, ডালিয়া, নাদিয়া, আরিশা, টুম্পা, তাহসিন আর অন্তর। সবাই বেশ ক্ষুধার্ত। তাহসিন যেই মুহূর্তে ওয়েটারকে ডাকার জন্য উদ্যত হয়েছে, সেই মুহূর্তেই হঠাৎ তার চোখ চলে গেল রেস্টুরেন্টের দরজার দিকে। সঙ্গে সঙ্গে সে হাসি মুখে ডেকে উঠল। অ্যারেন ভাই। নামটা শুনেই ইলোরা চমকে উঠল। তাহসিনের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই তার চোখ দুটো চকচক করে উঠল। দেখল এরেন হাসি মুখে এদিকেই আসছে। মুহূর্তে ইলোরার হার্টবিট বেড়ে গেল, দমটা যেন বন্ধ হওয়ার উপক্রম হলো। কেন জানি খুব খুশি লাগছে। এমন কেন হচ্ছে? এর আগে তো এরেনকে দেখে তার এতটা খুশি লাগেনি। দুদিন পর দেখা হয় এমনটা হচ্ছে, হয়তো তাই হবে। এরেন এসে তাহসিন আর অন্তরের সাথে কর্মদন করে কুশল বিনিময় করলো। তারপর মেয়েদের দিকে তাকিয়ে হেসে বলল, কেমন আছো তোমরা? ইলোরা ছাড়া সবাই তার প্রশ্নের উত্তর দিল। এরেন সরাসরি ইলোরার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা তার দিকেই তাকিয়েছে। এরেন মুচকে হাসলো। ইলোরা তা দেখে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। এরেনের চাহনিতে একরাশ প্রশান্তি স্পষ্ট। আকাঙ্ক্ষিত মুখটা দেখার জন্য দুদিন ধরে সারাক্ষণ তার মনটা খুব আঁকুপাকু করছিল। ভাবতেই পারেনি আজ এভাবে হঠাৎ দেখা হয়ে যাবে। মনে মনে আল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানালো এরেন। আরিশা এরেনকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, ভাইয়া কি লাঞ্চ করতে এসেছেন? এরেন বলল, হ্যাঁ, এক্সাম শেষে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তাই ভাবলাম কিছু খেয়েই বাড়ি যাই। আমি এই রেস্টুরেন্টে প্রায়ই খেতে আসি, কিন্তু তোমরা এখানে? তাহসিন বলল, আমরা ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরে ফিরে এখন লাঞ্চ করতে এলাম। এরেন ভ্রুকুটি করে বলল, লাঞ্চ কামাই করে? সবাই জিহবাই কামড় দিল। অন্তর দাঁত বের করে হেসে বলল, 2টা ক্লাস করে এসেছি ভাই। এরেন মুচকি হেসে বলল, আচ্ছা তাহলে তোমরা লাঞ্চ করো, আমিও বেশ ক্ষুধার্ত। কথাটা বলে এরেন অন্যদিকে পা বাড়াতেই তাহসিন পথ আটকে বলল, আরে ভাই, কোথায় যাচ্ছেন? আমাদের টেবিলে তো জায়গা আছে, আপনি একা অন্য টেবিলে বসতে যাবেন কেন? নাদিয়া তাল মিলিয়ে বলল,
হ্যাঁ তাই তো ভাইয়া, আপনি আমাদের সাথেই বসুন। এরেন বলল, বললাম তো লাঞ্চ করব, তো বসবো না? না না, তোমরা সবাই মিলে আড্ডা দাও, আমি থাকলে তোমাদেরই অস্বস্তি লাগবে। ইলোরা বেশ বুঝতে পারল এরেন তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে। সে নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল এরেনের দিকে। টুম্পা বলল, আমাদের অস্বস্তি হবে না ভাইয়া, বসুন না। সবার জোরাজুরিতে শেষে এরেন রাজি হলো ঠিকই, কিন্তু শর্ত জুড়ে বসলো সবার বিল সে দেবে। এরেনের শর্তে কিছুটা ইতস্তত বোধ হলেও কেউ আপত্তি জানালো না। কিন্তু বসতে গিয়ে ঘটল আরেক ঘটনা। ইলোরার পাশের চেয়ার ছাড়া অন্য কোনো চেয়ার খালি নেই। এরেনকে সেখানে বসতে বলল সবাই। এরেন একবার ইলোরার দিকে তাকালো। ইলোরা লজ্জায় মাথা নত করে রেখেছে। বাধ্য হয়ে এরেন ইলোরার পাশে গিয়ে বসলো। ওয়েটারকে ডেকে সবার জন্য খাবার অর্ডার দিল। তারপর শুরু হলো সবার ননস্টপ কথা। সবার চোখের আড়ালে এরেন হঠাৎ ইলোরার দিকে কিছুটা ঝুঁকে মিনমিনে গলায় বলল, এতগুলো মানুষের মধ্যে একদম চুপ থাকলে ভালো দেখায় না। ইলোরা আর চোখে একবার এরেনের দিকে তাকালো। এরেন মুচকি হেসে আবার সোজা হয়ে বসলো। ইলোরাও মুচকি হাসলো। এই হাসির কারণ তার নিজেরও জানা নেই। ইলোরার হাসি মুখটা এরেনের দৃষ্টিগোচর হলো না। মেয়েটার হাসি মুখটা দেখেই মনে এক অজানা প্রশান্তি খেলে গেল। খাবার চলে আসতেই সবাই মিলে খাওয়া আরম্ভ করলো। ইলোরা প্রচণ্ড অস্বস্তিতে পড়ে গেছে। সেই প্রথম দিন যেদিন বাসে দেখা হয়েছিল, সেদিন এরেন তার পাশের সিটে বসেছিল। তারপর 2.5 মাস পর আজ আবার পাশে বসে আছে। প্রথম দিন ব্যাপারটা একদম স্বাভাবিক মনে হয়েছিল, কারণ তখন দুজনেই দুজনের অপরিচিত মানুষ ছিল। আজ নিজেদের মধ্যেকার সম্পর্কটার জন্যই অন্যরকম অনুভূতি কাজ করছে। ইলোরা খাবার মুখে না দিয়ে নাড়াচাড়া করছে দেখে এরেন কিছুটা জোরেই বলল, তুমি তো কিছুই খাচ্ছ না, খিদে নেই? সবাই একসাথে ইলোরার দিকে তাকালো। ইলোরা কিছুটা অপ্রস্তুত হয়ে নড়ে চড়ে বসলো। ডালিয়া বলল, খাচ্ছিস না কেন? ইলোরা অপ্রস্তুত হেসে বলল। আচ্ছি। ইলোরা তাড়াতাড়ি খাবার মুখে তুলল। এরেন প্রশ্ন করল, তোমরা কি ফুলের মার্কেটে গিয়েছিলে নাকি? সবার কাছে এত ফুল। সবাই হেসে মাথা দোলালো। এরেন হেসে বলল, বাহ, তোমরা তো পুরো একটা দোকানই উঠিয়ে নিয়ে এসেছো। অন্তর বলল, এই মায়াগুলাইগা তাও কম হইয়া গেছে ভাই। মেয়েরা সাধারণত একটু বেশি ফুলপ্রেমী হয়, তাই ওদের জন্য এই ফুলগুলো কমই। এমন মেয়ে বোধহয় খুঁজে পাওয়া যাবে না যে ফুল পছন্দ করে না। আরিশা তাল মিলিয়ে বলল। একদম ঠিক বলেছেন ভাইয়া। এরেন এবার হাসি মুখে বলল, এতগুলো জুনিয়রের মধ্যে আমি একা সিনিয়র। তোমাদের সাথে লাঞ্চ করতে বসে তো নিজেকে এখন বাচ্চা মনে হচ্ছে, তবে খুব ভালো লাগছে। তাহসিন বলল, বাচ্চা হয়ে যদি একটু আনন্দ পাওয়া যায় তবে বাচ্চাই ভালো। তাহসিনের কথায় সবাই হাসলো। হাসি আড্ডায় এক সময় খাবার খাওয়া শেষ হলো। খাওয়া শেষ হলেও কারো আড্ডা শেষ হলো না। ইলোরাও এতক্ষণে সব অস্বস্তি পাশে রেখে সবার সাথে আড্ডায় মনোযোগ দিয়েছে। মাঝে মাঝে হঠাৎ করে কথায় কথায় এরেনের দিকে তাকালেই তার সাথে চোখাচোখি হয়ে যাচ্ছে। যতবার চোখাচোখি হচ্ছে ততবারই এরেন ঠোঁট টিপে মুচকি হাসছে। ইলোরাও লজ্জা মিশ্রিত হেসে চোখ ফিরিয়ে নিচ্ছে। সব মিলিয়ে সময়টা দারুণ কেটেছে। কারোরই ইচ্ছে করছে না জমে যাওয়া আড্ডাটা শেষ করতে, কিন্তু এরেনের মা বারবার ফোন করছে। অনিচ্ছা সত্ত্বেও তাকে আড্ডায় ইতি টানতে হলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল, এখন উঠতে হবে আমাকে। তোমাদের সাথে আড্ডাটা দারুণ কেটেছে, সময় করে আবার এমন আড্ডায় বসবো একদিন। আজ আসছি। সবাই অনিচ্ছা সত্ত্বেও এরেনকে বিদায় জানালো। নিমেষে ইলোরার মনটা হুট করে খারাপ হয়ে গেল। সে শান্ত দৃষ্টিতে এরেনের দিকে তাকালো। এরেন তাকাতেই আবার চোখাচোখি হলো, কিন্তু এবার আর ইলোরার চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে হলো না। যেভাবে তাকিয়েছিল সেভাবেই তাকিয়ে রইল। এরেন বোধহয় সেই দৃষ্টিতে কোনো অর্থ খুঁজে পেল। হঠাৎ সে ইলোরার সামনে থাকা কয়েক রকমের ফুল থেকে একটা গোলাপ হাতে নিয়ে মুচকি হেসে বলল, আই লাইক ইট। একটা নিলাম, আপত্তি জানালে পরে একদিন না হয় সুদে আসলে শোধ করে দিব। ইলোরা কিছুটা অবাক হলো। অপ্রস্তুত হেসে বলল, একটা গোলাপি তো, শোধ দিতে হবে না। এরেন হাসি মুখে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। এরেনের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে ইলোরা অন্যমনস্ক হয়ে পড়ল। মাথায় একটা প্রশ্ন উকি মারল। লোকটার মনে কি আছে? বিকেলের শেষ ভাগ, একটু পরেই চারদিক কালো করে আবছা অন্ধকার নামবে। সূর্যাস্তের শেষ ভাগে আকাশে লালচে রঙের আভা ছড়িয়ে পড়েছে। হালকা ঝিরঝিরে বাতাসে গাছের পাতাগুলো মৃদু দুলছে। শীতকাল হওয়ার দরুন এটুকু বাতাসে বেশ ঠান্ডা বোধ হচ্ছে। ব্যালকনির একপাশে চেয়ারের উপর দুপা তুলে কোলের উপর বই নিয়ে বসে আছে এরেন।
গায়ে পাতলা একটা টি শার্ট থাকায় শীত শীত লাগছে। শীতের কাপড় পরতে হলে রুমে যেতে হবে, কিন্তু এখন এখান থেকে ওঠার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। দারুণ অলসতা এসে ভর করেছে। তার থেকে বড় কথা, প্রকৃতিটা দারুণ লাগছে। এরেন বইয়ের পাতা থেকে চোখ উঠিয়ে আকাশের দিকে তাকালো। আকাশের রক্তিম আভা দেখে সর্বপ্রথম যেটা মাথায় এলো সেটা হচ্ছে গোলাপ। ইলোরার থেকে নিয়ে আসা গোলাপটা সে সযত্নে কাবার্ডের জামা কাপড়ের ভাঁজের মধ্যে তুলে রেখেছে। মেয়েটার লাজে রাঙা মুখটা বারবার মনে পড়ছে। এরেন ভাবলো মাঝে মাঝে যদি এভাবে হঠাৎ করেই দেখা হয়ে যায় আর মেয়েটা এভাবে লাজে রাঙা হয় তবে মন্দ হয় না। এক ওসিলায় তার লজ্জাবতী রূপটা দেখা হবে। মেয়েদের লজ্জা মিশ্রিত মুখটা একটু বেশি সুন্দর মনে হয়। এরেন মুচকি হাসলো। ওই মুহূর্তে জারিন এসে পাশে দাঁড়িয়ে গলা ঝাড়া দিয়ে গানের সুর তুলল। পড়েছে মন প্রেমে পড়েছে। এরেন জারিনকে থামিয়ে নাকমুখ কুঁচকে বলল, থাম বোন থাম, ভাগ্যিস এইখানে কোনো কুত্তা নাই, থাকলে নিশ্চিত তোর গান শুই না নাচানাচি শুরু কইরা দিত। জারিন হি হি করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, বেশ হতো, ভাবছি তোর বিয়েতে আমি গান গেয়ে কুকুর নাচাবো। ব্যাপারটা ইউনিক হবে না? মানুষের মুখে মুখে রটিয়ে পড়বে মায়ের বিয়েতে তার একমাত্র বোনের গানের তালে তালে কুকুরের নৃত্য। আহা! কথাটা বলেই জারিন আবার হাসতে শুরু করলো। এরেনও হেসে উঠল। ভাই বোনের হাসির শব্দ দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। দুজন মিলে কিছুক্ষণ হাসাহাসি করে তারপর শান্ত হলো। জারিন বলল, আজ তো মনটা বেশ ফুরফুরে, ভাবির মুখে জাদু আছে বই কি। এরেন মুচকি হাসলো। জারিন আবার বলল, তোর কি মনে হয় ভাবি তোদের সম্পর্কটা নিয়ে কতটা ভাবে? আই থিঙ্ক ও পজিটিভ চিন্তা ভাবনা করে, মানে আমার সাথে ওর ভাবনার মিল আছে। ভাবে বুঝলি? ওই যে তুই একটা গান গাস না, কি জানো? এরেন একটু ভেবে তারপর সুর না তুলেই বলল, চোখ যে মনের কথা বলে। জারিন হেসে বলল, বাবা, এত তাড়াতাড়ি বইয়ের চোখ পড়তে শিখে গেছিস? শিখেছি, তবে একটু সময় লেগেছে। এতদিন বুঝতে পারিনি, আজ যেন হঠাৎ করে বুঝে গেছি। তোর ধারণা যদি ভুল হয়? এরেন দৃঢ়ভাবে বলল, হবে না। বাহ, তাহলে তুই এবার ওর সাথে এ ব্যাপারে কথা বলাই যায়। বলবো, আর একটু সময় নিকো, আশা করি আস্তে আস্তে ওর অস্বস্তি কমে যাবে, তখন বলবো। ওকে, তোর যা ইচ্ছে। আমি একদিন সময় করে যাব ওর সাথে দেখা করতে, তখনই ব্যাপারে কথা বলবো। বলিস? জারিন ঘুরে দাঁড়িয়ে রুমের দিকে পা বাড়ালো। এরেন পিছু ডেকে প্রশ্ন করলো, চলে যাচ্ছিস? জারিন কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল। প্রায় সাথে সাথেই আবার একটা চাদর হাতে ফিরে এলো। চাদরটা এরেনের গায়ে জড়িয়ে দিয়ে বলল, শীতের মধ্যে এভাবে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। এরেন গায়ের চাদরের দিকে তাকিয়ে মৃদু হাসলো। ঠিক একই সময় অপর প্রান্তে বসে একজন তরুণী বহু আকাঙ্ক্ষিত মানুষটার কথা ভেবে ভেবে চোখ দুটো বন্ধ করে মুচকি হাসছিল। চোখ বন্ধ অবস্থায় কাঙ্ক্ষিত মানুষটার মুখটা কল্পনা করছিল। ভাবনার মাঝে কখন যে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো টেরই পেল না। হুঁশ ফিরল বোনের মৃদু ধাক্কায়। চোখ মেরে তাকাতে এই মিথিলা ভুরু বাঁকিয়ে বলল, মাগরিবের আজানের সময় এমন মরার মতো পড়ে আছো কেন? ইলোরা হন্তদন্ত হয়ে উঠে বসে বলল, আজান হচ্ছে, খেয়ালই ছিল না। মিথিলা সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, আজকাল তোমার কিছুই খেয়াল থাকে না, প্রেম টেমে পড়লে নাকি? ইলোরা মিথিলার মাথায় চাটি মেরে বলল, পাকামি করতে এসছিস ফাজিল মেয়ে? মিথিলা হঠাৎ কিছুটা আস্তে আস্তে প্রশ্ন করল, এই আপি, ডালিয়া আপিকে এতগুলো গোলাপ কে দিয়েছে? ইলোরা ভুরু কুচকালো। তারপর সহজভাবে বলল, আমরা সবাই তো আজ কত ফুল কিনেছি, তোর কেন মনে হলো ওকে অন্য কেউ কিনে দিয়েছে? আমি গোলাপগুলো থেকে কয়েকটা গোলাপ চেয়েছিলাম, তখন ডালিয়া আপি কি বললো জানো? কি বললো বাকি সব ফুল চাইলেও দিয়ে দিবে, শুধু গোলাপ ছাড়া। মিথিলা চিন্তিত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি শিওর এই গোলাপগুলো আপনি নিজে কেনেনি, নিশ্চয় স্পেশাল কেউ দিয়েছে। কে হতে পারে? তানসিন ভাইয়া? মিথিলার অভিজ্ঞর মতো কথা শুনে ইলোরা হেসে বলল, বড়দের মতো এত কথা বলিস কেন? শুনলে মনে হয় সব বিষয়ে তোর খুব ভালো অভিজ্ঞতা আছে। মিথিলা বেশি বিরক্ত হলো বোনের কথায়। চোখে মুখে একরাশি বিরক্তি নিয়ে বিছানা থেকে নেমে দরজার দিকে পা বাড়াতে বাড়াতে বলল, ওঠো, উঠে পড়ো, নামাজ পড়বে না? সন্ধ্যা 7টা। অন্ধকার রুমে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে আছে মোনা। চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে আছে। দুপুর পর্যন্ত সে বন্ধুদের সাথে বেশ হাসি খুশি সময় কাটিয়েছে। তারপর থেকে শুরু হলো একের পর এক অঘটন। এজন্যই মা বলে বেশি হাসলে কপালে দুঃখ আছে।
একে তো রেস্টুরেন্টে জমের সাথে দম বন্ধ হওয়ার সময় কাটিয়েছে, তার উপর আবার বিকেলের অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভাবতেই মুনার চোখের পাতা বারবার ভিজে যাচ্ছে। বিকেলে খাওয়া দাওয়া শেষে একরকম জোর করেই আফসার স্যার মুনাকে বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। তার মধ্যে সে বার কয়েক জিজ্ঞাসা করেছে মুনার কিছু বলার আছে কিনা, কিন্তু মুনা তার বাবার ওপর আশ্বস্ত হয়ে বলে দিয়েছে তার কিছু বলার নেই। বাড়ি এসে মুনা যেন হাঁপ ছেড়ে বাঁচল। স্বস্তির নিঃশ্বাস ফেলে কলিং বেল বাজাতেই মা দরজা খুলে দিল। বসার ঘরে পা রাখতেই এক নিমিষেই মুনার সব স্বস্তি ফুটে বেলুনের মতো হাওয়ায় মিলিয়ে গেল। বসার ঘরে আফসার স্যারের বাবা, মা, বড় ভাই আর ভাবির সাথে মুনার বাবা হাসি মুখে গল্প করছেন। মুনা তাদেরকে হাঁ করে তাকিয়ে রইল। সেজন্য কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছে। মুনার মা নাহিদ আহমেদ তাকে খোঁচা মেরে ফিসফিস করে বলল, সালাম দে। মুনা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আসসালামু আলাইকুম। মুনাকে দেখে সবাই বেশ খুশি হলো। সালামের জবাব দিয়ে আফসার স্যারের মা সোফা ছেড়ে উঠে মুনার দিকে এগিয়ে এলেন। মাথায় হাত বুলিয়ে মিষ্টি করে হেসে বললেন, কেমন আছো মামনি? মুনা জোরপূর্বক হেসে বলল, ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ। আমাদের দেখে অবাক হয়ে গেছো, তাই না? মুনা কোনো উত্তর দিল না। তার তো শুধু অবাক হওয়ার পালা। সামনে দাঁড়ানো মহিলা আবার হেসে বললেন, বাইরে থেকে এসেছো, খুব ক্লান্ত মনে হচ্ছে, যাও আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও। মহিলার কথা বলার ধরন দেখে মুনার বেশ পছন্দ হলো মহিলাকে। এত মিষ্টি একজন মহিলার ছেলে এত তেতো কি করে হলো ভেবে পেল না সে। মুনার বাবা মাহবুব শিকদার বলে উঠলেন। মুনা মাথা দুলিয়ে নিজের রুমের দিকে চলে গেল। রুমে এসে দরজাটা ভেজিয়ে দিয়ে ফুল স্পিডে ফ্যান ছেড়ে বিছানায় শটান শুয়ে পড়ল। মাথার মধ্যে নতুন প্রশ্নের উদ্রেক হলো। এই জনগণ হঠাৎ এখানে এসেছে কেন? এত চিন্তা একসাথে আর ভালো লাগছে না মুনার। সে চোখ বন্ধ করে চুপচাপ বিছানায় পড়ে রইল। কিছুক্ষণ পর নাহিদ আহমেদ দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। এসেই অবাক কণ্ঠে বললেন, এই শীতকালেও তোর এত স্পিডে ফ্যান ছাড়া লাগে? আর এভাবে শুয়েছিস কেন? তোকে না বললাম ফ্রেশ হতে? মুনা চোখ বন্ধ অবস্থাতেই বলল, দেখো না তোমার ভালো লাগছে না, ঘুমোতে হবে কিছুক্ষণ। নাহিদ আহমেদের বিস্ময় যেন আরেক ধাপ বেড়ে গেল। তিনি বিছানার পাশে এসে দাঁড়িয়ে বললেন, এ আবার কেমন কথা? শ্বশুর বাড়ির মানুষ এসেছে আর তুই ঘুমাবি? মুনা চোখ মেলে তাকিয়ে কপাল কুঁচকে অবাক কণ্ঠে বলল, আমার বিয়ে হলো কবে? নাহিদ আহমেদ বিরক্ত হয়ে মুনার হাত ধরে টেনে উঠিয়ে বসালেন। তারপর কড়া গলায় বললেন, ফাজলামি করবি না, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে। মুনা অবাক হয়ে বলল, আজব, ফাজলামি কখন করলাম? তুমি বললে বলেই তো জিজ্ঞেস করলাম। আরেকটা কথা, শেষমেশ স্যারের সাথে তোমরা আমার বিয়ে ঠিক করলে? হ্যাঁ তো। মা, তোমরা কি পাগল হয়েছো? স্যারের সাথে বিয়ে ভাবলেই তো আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এক থাপ্পড় মারবো। এসব কি কথা? স্যার হলে কি? ছেলেটার তো বয়স তেমন বেশি না, এবছরই শিক্ষকতা শুরু করেছে। তবুও তো সে আমার স্যার। তোমরা আমাকে আগে একথা কেন বলনি? তোর বাবাই তো বললো দেখা করলে সব জানতে পারবি। আমি কি করব? যা জিজ্ঞেস করার তোর বাবাকে করিস, আমার কাজ আছে। মুনার চোখ চলে গেল নাহিদ আহমেদের হাতের দিকে। দেখলো তার হাতে গোলাপি রঙের একটা জামদানি শাড়ি, পেটিকোট আর ব্লাউজ। মুনা অবাক কণ্ঠে বলল, এগুলো নিয়ে ঘুরছো কেন? নাহিদ আহমেদ হাতের শাড়িটা মুনার সামনে রেখে বলল, ফ্রেশ হয়ে এটা পরে নে আর একটু সাজগোজ কর। মুনা টেড়াভাবে বলল, প্রশ্নই ওঠে না, এই শাড়ি ফাড়ি আমি পরতে পারবো না এখন। পরবি না কেন? ওনারা সবাই তোর জন্য অপেক্ষা করছেন। কেন? বিয়ের ডেট ফিক্স করার জন্য। মুনা চমকে লাফিয়ে উঠে দাঁড়ালো। চোখ দুটো রসগোল্লার মতো করে বলল, কি? আজই কেন? নাহিদ আহমেদ স্বাভাবিকভাবেই বললেন, ওনারা চাইছেন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। আজ সকালে হঠাৎ করেই ফোন করে বললেন ওনারা আজই বিয়ের ডেট ফিক্স করতে চান। তোর বাবাও আপত্তি করেনি। এত ভালো ছেলে ঝুলিয়ে রাখা ঠিক না। মুনা বিস্ময়ে থ হয়ে গেল। আজই বিয়ের ডেট ফিক্সড হবে মানে কি? সে তো এই বিয়ে করতেই চায় না। মুনা শক্ত গলায় বলল, এসবের মানে কি মা? হুট করে এভাবে বিয়ের ডেট ফিক্স করবে কেন? এত তাড়া কিসে? আমাকে তো একবার জানালেও না। নাহিদ আহমেদ বললেন, তোকে জানানোর সুযোগ পেলাম কোথায়? ওনারা হঠাৎ করেই জানিয়েছেন, কাউকে আসতে বলার সুযোগ তো পাইনি। তাই সব রান্নাবান্না আমাকেই করতে হয়েছে একাই। তাছাড়া এঙ্গেজমেন্ট যখন হয়ে গেছে তখন আর তোকে জানিয়ে কি হবে? ডেটটাই তো ফিক্স হবে, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না।
আর কথা বাড়াস না তো, দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, দিহানও এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। মুনা অবাক হয়ে বলল, উনি যখন এখানে আসবেনই তাহলে আমাকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে চলে গেলেন কেন? আরে তোর মতো ও নিজেও জানতো না, ওর বাবা মা ওকে না জানিয়ে এসেছে। ভেবেছিল এখানে এসে দিহানকে ফোন করে বলবে তোকে নিয়ে সোজা চলে আসতে, কিন্তু তোরা যে এত তাড়াতাড়ি ফিরবি এটা কে জানতো। দিহানকে ওর মা ফোন করেছে, ও বেশি দূর যেতে পারেনি, এখনই চলে আসবে, যা রেডি হ। কথাগুলো বলে নাহিদ আহমেদ দরজার দিকে পা বাড়াতেই মুনা পিছু টেকে বলল, মা, বাবাকে একটু আসতে বলবে? নাহিদ আহমেদ দাঁড়িয়ে পড়লেন। ঘুরে দাঁড়িয়ে মুনার দিকে তাকিয়ে বললেন, মেহমানদের সাথে কথা বলছে দেখলি তো, কেন, কোনো প্রয়োজন? বাবার সাথে একটু কথা বলার দরকার ছিল, খুব ইম্পর্টেন্ট। প্লিজ একটু বলো না, শুনে যেতে। মেহমান চলে গেলে তারপর বলিস, এখন ডাকতে পারবো না। আমার এক্ষুনি বলা প্রয়োজন, ডেকে দাও না। কেন, তোর কি কোনো ব্যস্ততা আছে? শুধু শুধু দেরি করিস না তো, সব কথা পরে হবে, এখন তাড়াতাড়ি কর, সবাই তোর জন্য অপেক্ষা করছে। নাহিদ আহমেদ দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন। মুনার এবার রাগ উঠে গেল মায়ের উপর। ডেট ফিক্সড হওয়ার পর বাবার সাথে কথা বলে আর কি হবে? বাবার সাথে এখনই কথা বলা দরকার, নইলে এই বিয়েটা ভাঙা সম্ভব হবে না। কিন্তু মা তো ডাকবেই না বাবাকে, তাহলে এখন উপায়? ধুর, এই পাঁজি স্যার যেমন তার ফ্যামিলির লোকজনও তেমন, সবার মাঝে জিলাপির পেঁয়াজ। আজই বিয়ের ডেট ফিক্সড করতে হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে শুনি? তো আবার ছেলেকেও জানায়নি। কি অদ্ভুত মানুষ রে বাবা, বিয়েটা কি করতেই হবে তাকে? বাবার সাথে কথা বলতে না পারলে তো ডেট ফিক্সড হয়েই যাবে, আর ডেট ফিক্সড হয়ে যাওয়া মানে বিয়ে হবেই হবে। মুনার মাথায় কোনো বুদ্ধি আসছে না। এবার তার কান্না পেয়ে গেল, চোখ দুটো ছলছল করে উঠল, চোখ ফেটে জল গড়িয়ে পড়ার উপক্রম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ নাহিদ আহমেদ আবার কোত্থেকে এসে যেন দরজায় দাঁড়ালেন। মুনা মাকে দেখে দ্রুত চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে ফেলল। নাহিদ আহমেদ দরজায় দাঁড়িয়েই মুনার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, দিহান খুব ভালো ছেলে, তোর বাবা ওকে অনেক পছন্দ করেছে, ছেলেটা তোর জন্য পারফেক্ট। এমন ছেলে খুঁজে পাওয়া সহজ কথা না, বিয়ের পর তুই খুব সুখী হবি দেখিস। তোর বাবা কিন্তু এই বিয়েটা নিয়ে খুব খুশি, তাই কোনো কিছু নিয়ে মন খারাপ করিস না। তোর বাবা যা করে তোর ভালোর কথা চিন্তা করেই করে। এক নাগাড়ে কথাগুলো বলে নাহিদ আহমেদ যেভাবে এসেছিল সেভাবেই চলে গেলেন। মুনা স্তব্ধ হয়ে গেল, ধপ করে বিছানায় বসে দুহাতে মাথা চেপে ধরল। এই বিয়েটা নিয়ে বাবা অনেক খুশি, কথাটা ভেবে তার সব চিন্তাভাবনা ওলটপালট হয়ে গেল। বাবার উপর কি তার রাগ করা উচিত? তার বাবা তো তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। না, এমন বাবার উপর রাগ করা যায় না। ছোটবেলা থেকে বাবা তার সব আবদার পূরণ করেছেন। মুনা একমাত্র মেয়ে হওয়ায় মাত্রাতিরিক্ত ভালোবেসেছেন। মেয়ের এমন কোনো চাওয়া নেই যা সে পূরণ করেননি। আজ পর্যন্ত একটা ধমক দিয়েও কথা বলেননি। বলতে গেলে মেয়েকে মাথায় তুলে রেখেছেন। সবসময় মেয়েকে কি করে খুশি রাখা যায় সেটাই ভেবেছেন। আর আজ যখন সেই বাবা একটু খুশি হয়েছেন, তখন তার এই খুশিটুকু কেড়ে নিতে মুনার বিবেকে বাঁধল। মুনা তখনই সিদ্ধান্ত নিল বাবার খুশির জন্যই সে এই বিয়েটা করবে, বাকি সব পরে ভাবা যাবে। মুনা কিছুক্ষণ থম মেরে বসে থেকে তারপর ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বেশ কিছুক্ষণ সময় নিয়ে শাড়ি পরল, তারপর চুলগুলো বেঁধে হালকা সাজগোজ করলো। সম্পূর্ণ রেডি হয়ে সে আয়নায় নিজেকে দেখতে লাগলো। মনে মনে বলল, বাবা, তোমার মেয়ের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা না হয় তোমার খুশির ওপর ভিত্তি করেই নেওয়া হোক। তুমি খুশি মানে তোমার রাজকন্যাও খুশি, বাকি সব চলেই যাক। একটু পরেই নাহিদ আহমেদ রুমে এলেন। মুনাকে সম্পূর্ণ রেডি দেখে সে মুচকি হেসে মেয়ের কপালে চুমু এঁকে দিলেন। তারপর মাথায় আঁচল টেনে দিয়ে মুনাকে নিয়ে বসার ঘরে চলে গেলেন। বসার ঘরে আসতেই মুনার চোখ চলে গেল সোফার কোণে বসে থাকা আফসার স্যারের উপর। লোকটাকে দেখেই কেন জানি মুনার রাগ উঠে গেল। সে তাড়াতাড়ি নিজেকে সামলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আফসার স্যারের মা আফরোজা বেগম হাসি মুখে মুনার হাত ধরে নিয়ে ছেলের পাশে বসিয়ে দিলেন। মুনার চোখ দুটো বড় হয়ে গেল। এই মহিলা এই পাজি লোকটার পাশে কেন বসালো? মুনা শুকনো একটা ঢোক গিলে স্যারের থেকে কিছুটা সরে বসলো। মুনা বেশ বুঝতে পারলো স্যার তার দিকে একবারও তাকায়নি। যাক, ভালোই হয়েছে, তাকালেই অস্বস্তি বাড়বে। আফসার স্যারের মা মুনার রূপের বেশ প্রশংসা করলেন। বড়রা একের পর এক কথা বলেই চলেছে, আর মুনা স্ট্যাচু হয়ে বসে আছে। কিছুক্ষণ বিভিন্ন কথাবার্তা বলার পর বিয়ের ডেট ফিক্সড করা হলো জানুয়ারির 10 তারিখে।
টানা 20 মিনিট স্ট্যাচুর মতো বসে থেকে তারপর মুনা ছাড়া পেল। ছাড়া পেয়েই সে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। মেহমান চলে যাওয়ার পর তার মা এসে কয়েকবার ডাকার পরও সে দরজা খোলেনি। মাথা ব্যথার অজুহাত দেখিয়ে ঘর অন্ধকার করে শুয়ে রয়েছে। আজ এরেনের এক্সাম শেষ হয়েছে। এক্সাম শেষ করে এখন খুব শান্তি শান্তি লাগছে। এ কদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়াও হয়ে ওঠেনি। ভাবলো সবাই মিলে আজ জমি আড্ডা দিবে। বিকেলে এরেন নিজের বিছানায় আরাম করে শুয়ে প্রথমে সাকিবকে কল করলো। পরপর কয়েকবার রিং হয়ে কেটে গেল, কিন্তু রিসিভ হলো না। এরেন আবার কল করলো, এবারও রিং হয়ে কেটে গেল। তবু এরেন দমে গেল না, বারবার চেষ্টা করতে লাগলো। সাকিব তখন বাড়ির বাইরে ছিল। কিছুক্ষণ আগেই সে কোনো একটা প্রয়োজনে বাইরে যাওয়ার সময় ভুল করে বাসায় ফোন ফেলে রেখে গেছে। ইলোরা রুম থেকে বেরিয়ে বসার ঘরে যাওয়ার সময় শুনল ভাইয়ের ফোন বাজছে। বুঝতে পারল ভাই ফোন ফেলে রেখে চলে গেছে। বারবার ফোন বেজেই চলেছে শুনে ইলোরা রুমে ঢুকে ফোন খুঁজতে লাগলো। বালিশের পাশে ফোনটা পেয়েও গেল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ইলোরা ভুরু কুঁচকে ফেলল। মহাজ্ঞানী, এ আবার কে? ইলোরা ঠোঁট কামড়ে ভাবতে লাগলো কে হতে পারে। ততক্ষণে ফোনটা কেটে গেল। আবার কল আসবে ভেবে ইলোরা ফোন হাতেই দাঁড়িয়ে রইল। 2 মিনিট কেটে গেল, কিন্তু কল এলো না। আর কল আসবে না ভেবে ইলোরা ফোনটা আবার বালিশের পাশে রেখে দরজার দিকে পা বাড়ালো। সঙ্গে সঙ্গে আবার ফোনটা বেজে উঠল। ইলোরা দাঁড়িয়ে পড়ল। আবার গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো সেই মহাজ্ঞানী ফোন করেছে। এবার কিছু না ভেবেই সে কল রিসিভ করে কানে ধরে বলল, আসসালামু আলাইকুম। নারী কণ্ঠ শুনে এরেন ভুরু বাঁকালো। বুঝতে পারল না কে ফোন রিসিভ করেছে, কারণ সাকিবের বাসায় 4 জন নারী আছে। এরেন তৎক্ষণাৎ সালামের উত্তর দিল, তারপর বলল, সাকিবকে দেয়া যাবে? ইলোরা বলল, জি না, আপনি কিছুক্ষণ পর ফোন করলে ভাইয়াকে পাবেন। আসলে ভাইয়া কিছুক্ষণ আগে বাইরে যাওয়ার সময় ভুল করে বাসায় ফোন রেখে গেছে। এরেন ভাবলো সাকিবকে যখন ভাইয়া বলছে তখন নিশ্চয় ওর বোন, কিন্তু কোন বোন? এরেন প্রশ্ন করলো, আপনি কে? আমি ইলোরা, আব্দুল্লাহ সাকিবের বোন। এরেন থমকে গেল। অনুভূতিরা হুট করে মাথা চাড়া দিয়ে উঠল। এরেন ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে হালকা কেশে গলা পরিষ্কার করলো। ওপাশে লোকটা কথা বলছে না বলে ইলোরা আবার বলল, হ্যালো। ভাইয়া এলে কিছু বলতে হবে, তাহলে বলুন, আমি বলে দিব। এরেনের মাথায় হঠাৎ দুষ্টু মেশে ভর করলো। সে দুষ্টু হেসে বলল, সাকিব এলে বলবেন ওর ভবিষ্যৎ ভাগ্নির সাকিব এলে বলবেন ওর ভবিষ্যৎ ভাগ্নির একমাত্র ভাইয়ের 2 মাত্র বোনের মধ্যে একজনের একমাত্র জামাই ফোন করেছিল। ইলোরা হতবুদ্ধি হয়ে গেল। এরেন এত দ্রুত কথাটা বলল যে পুরো কথাটা ইলোরার মাথার উপর দিয়ে রকেটের গতিতে চলে গেল। সে মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলো লোকটা আসলে কি বলল। কিছুক্ষণ ভেবেচিন্তে ইলোরা বোকার মতো বলল, সংক্ষেপে বলুন, আমি সত্যিই বুঝতে পারিনি। এরেন ঠোঁট টিপে হেসে বলল, আমি তো সোজাসাপটা বললাম, তাও বুঝতে পারলেন না? সোজা সাপটা? হ্যাঁ। আচ্ছা আমি আবার বলি, এবার ধীরে ধীরে বলি, তাহলেই বুঝতে পারবেন। ওকে। ওকে বলেই ইলোরা বুদ্ধি করে কল রেকর্ডটা অন করে দিল, যাতে পরে সেটা শুনে ঠান্ডা মাথায় বুঝতে পারে। এরেন থেমে থেমে বলতে শুরু করলো, সাকিবের ভবিষ্যৎ ভাগ্নির একমাত্র মায়ের একমাত্র ভাইয়ের 2 মাত্র বোনের মধ্যে একজনের একমাত্র জামাই। ইলোরা এবার আর বোঝার চেষ্টা করলো না, কথাগুলো রেকর্ড তো হয়েই গেছে। সে দ্রুত বলল, আচ্ছা ঠিক আছে, ভাইয়া এলে বলবো। আল্লাহ হাফেজ। ইলোরা ফোন কেটে দিল। এরেন ভুরু কুঁচকে ফেলল। ভায়াকে বলবো বলে দিল। ও নিজে কি বুঝতে পেরেছে? বুঝতে পারলে তো আর ফোন কেটে দিত না। নিজে না বুঝলে ভাইকে কি বুঝাবে? এর মাথায় তো দেখছি কিছুই নেই। ইলোরা ফোন কেটে ভয়েস রেকর্ড শুনতে লাগলো। শুনতে শুনতে মনে মনে ভাবতে লাগলো, ভাইয়ের ভবিষ্যৎ ভাগ্নি মানে ধরি আমার মেয়ে, মেয়ের একমাত্র মা মানে আমি, মায়ের একমাত্র ভাই মানে আমার ভাই, ভাইয়ের 2 মাত্র বোনের মধ্যে একজনের একমাত্র জামাই মানে আমি বা মিঠি। ইলোরা যেন আহাম্মক বনে গেল। চোখ দুটো রসগোল্লার মতো করে অবাক কণ্ঠে বিড়বিড় করে বলল, হ্যাঁ, আমাদের মধ্যে একজনের জামাই মানে কি? লোকটা কি আমার সাথে মজা করলো? তাই হবে। পাজি লোক একটা, জিরাপির মতো পেঁচিয়ে কথা বলে। ভাই এই নাম আবার মহারানী দিয়ে সেভ করলো কে জানে। ইলোরা ফোনটা আবার পূর্বের জায়গায় রেখে রুম থেকে বেরিয়ে গেল। বসার ঘরে এসে দেখলো সাকিব চলে এসেছে। সাকিবকে দেখে ইলোরা বলল, ভাই তুমি ফোন রেখে চলে গিয়েছিলে। সাকিব বলল, হ্যাঁ, খেয়াল ছিল না। ইলোরা প্রশ্ন করলো, মহাজ্ঞানী কে? সাকিব বুঝতে না পেরে প্রশ্ন করলো, কি?
মহাজ্ঞানী নামে কার নাম্বার সেভ করছো? হ্যাঁ, সাকিব দাঁত কেলিয়ে হেসে বলল, ওটা তো এরেন, সবসময় কথা কথায় আমাদের জ্ঞান দেয় বলে আমরা মহাজ্ঞানী বলি। ফোন করেছিল নাকি? নামটা শুনে ইলোরা স্তব্ধ হয়ে গেল, সাথে ভীষণ অবাকও হলো। ইরেন তার সাথে এভাবে মজা করলো। ইলোরা কোনো মতে সাকিবের প্রশ্নের উত্তরে বলল, হ্যাঁ? কথাটা বলেই ইলোরা তার রুমে ঢুকতে গিয়ে দেখলো ডালিয়া ফোনে কথা বলছে। সম্ভবত তাহসিনের সাথে কথা বলছে। ইদানিং ডালিয়া মাঝে মাঝে তাহসিনের ফোন ধরে, কথাও বলে। ওকে ডিস্টার্ব করার ইচ্ছে নেই এখন। ইলোরা দ্রুত পায়ে হেঁটে সোজা ছাদে চলে গেল। ছাদের এক কোণে দাঁড়িয়ে ভাবতে লাগলো এরেনের কথা। এরেন স্বইচ্ছায় তাকে লজ্জায় ফেলতে চেয়েছিল, কিন্তু ইলোরা তো বুঝতেই পারেনি যে এরেন এটা বুঝিয়েছে যে সে তার হাজব্যান্ড। তার মানে কি এরেন তাদের সম্পর্কের ব্যাপারে সিরিয়াস? কথা শুনে তো সেটাই মনে হলো। ইলোরা একটা শুকনো ঢোক গিলল। হঠাৎ করে কেমন যেন অনুভব হচ্ছে, তার মানে সম্পর্কটা বাঁচানোর সম্ভাবনা আছে। ভাবতেই কেন জানি মনের মধ্যে আনন্দ অনুভব হচ্ছে। হঠাৎ করেই ইলোরার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। কেন যেন কাঁদতে ইচ্ছে করছে। কেন এমন অদ্ভুত ইচ্ছা জাগছে তা সে নিজেও জানে না। ইলোরা চোখ বন্ধ করে মুচকি হেসে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। পরপর দুটো ক্লাস শেষ করে সবাই ক্যাম্পাসে এসে গোল করে বসেছে। ইলোরা মনে মনে আল্লাহকে ডাকছে যাতে এরেনের সামনে না পড়তে হয়, তাহলে আজ সে লজ্জায় মরেই যাবে। আড্ডা চলছে মুনাকে নিয়ে। বিয়ে ঠিক হওয়ার পর 3-4 দিন পর্যন্ত মুনা অসুস্থতার অজুহাত দেখিয়ে ভার্সিটিতে আসেনি। সবাই ফোন করে বুঝিয়ে শুনিয়ে ভার্সিটিতে এনেছে, কিন্তু ভার্সিটিতে এসে মুনা আফসার স্যারের ক্লাস বাতিলের খাতায় দিয়ে বসে আছে। জোর করেও তাকে আফসার স্যারের ক্লাসে নেওয়া যায়নি। আফসার স্যার এর মাঝে শুধু একদিন ফোন করেছিলেন, তাও মুনা ইচ্ছে করে রিসিভ করেনি। তারপর আর কখনো ফোন করেননি। বন্ধুরা সবাই মিলে মুনাকে অনেক বুঝিয়েছে, তবু সে মানতে নারাজ। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে বিয়ের ডেট ফিক্সড হওয়ার পর থেকে আফসার স্যার এবারও মুনার বা তার বন্ধুদের সামনে আসেনি। তাদের দেখেও না দেখার ভান করে চলে যান। অথচ আগে ভার্সিটির ক্যাম্পাসে তাদের দেখলেই স্যার হাসি মুখে এগিয়ে এসে গল্প করতেন। মুনা এখন ভার্সিটিতে এলে প্রায় সময়ই গাল ফুলিয়ে বসে থাকে। এটা সাধারণত তখন বেশি হয় যখন মুনা আফসার স্যারকে দেখে। আজ আবার আফসার স্যারকে সামনে দিয়ে যেতে দেখে মুনা গাল ফুলিয়ে বসে আছে। আরিশা বিরক্ত হয়ে বলল, মুনা, তুই শুধু শুধুই এমন করছিস। আফসার স্যার কিন্তু অনেক ভালো একজন মানুষ। মুনা তিক্ততার সাথে বলল, হ্যাঁ, এমনই ভালো মানুষ যে ছাত্রীকে পছন্দ করে চুপি চুপি বিয়ে পর্যন্ত ঠিক করে বসে আছে। আজব, তুই স্যারের দোষ ধরছিস কেন? তোর বাবাও তো তোকে কিছু জানায়নি। বাবাকে পটিয়েছে তা কি আমি বুঝি না? অন্তর বলে উঠল, কচু বুঝোস তুই। স্যারের মতো এমন একটা জামাই পাবি তা তো তোর ভাগ্যের ব্যাপার মুলা। না বুঝা হুদাই চিল্লাস। নাদিয়া অন্তরের কথায় সায় দিয়ে বলল, ঠিকই স্যার, সব দিক থেকে একদম পারফেক্ট। মুনা বলল, তবু তো সে আমার স্যার। ডালিয়া বলল, তাতে কি, দুনিয়ার আর কোনো ছাত্রীর কি তার স্যারের সাথে বিয়ে হয়নি? হয়েছে, হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। কত ছাত্রী তার স্যারের সাথে প্রেম করে বিয়ে করে, আর সেখানে তোর আর স্যারের তো অ্যারেঞ্জ ম্যারেজ হবে। স্যার তোকে পছন্দ করে সোজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, প্রেমের প্রস্তাব তো পাঠায়নি। সে হয়তো হালাল সম্পর্ক চায়। মুনা কটাক্ষ করে বলল, মুখে তো কত কথাই বলা যায়, তোদের সাথে এমন হলে বুঝতি। টুম্পা দুঃখী দুঃখী মুখ করে বলল, ক্রাশ খাইলাম আমি। আর রিয়া কি না হইব তোর সাথে, হাই কপাল, কবে যে বুঝবি তুই? তাহসিন বলল, আরে বুঝবো বুঝবো, কবে বুঝবো জানোস? বিয়ের পর যেদিন থেকে ওর আপুসার ওরে 24 ঘন্টা বইয়ের মধ্যে চুবাইবো, ওই দিন বুঝবো। অন্তর তাল মিলিয়ে বলল, আরে মামা, ঠিক কথা কইছস তো। আমাকে মূলত আফুসারে স্পেশাল স্টুডেন্ট হইয়া যাইব। পড়তে পড়তে এক্সামের সময় তো টেক্কা মারবো। ইলোরা চিন্তিত কণ্ঠে বলল, মুন রে, স্যার যদি তোকে সারাদিন বই নিয়ে বসে রাখে? মুনা রাগত স্বরে বলল, থামবি তোরা? আরিশা দাঁত কেলিয়ে বলল, না, সবাই মিলে মুনাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। হাসতে হাসতে ইলোরার চোখ চলে গেল অদূরে দাঁড়িয়ে থাকা এরেনের দিকে। এরেন পকেটে দুহাত ঢুকিয়ে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। ইলোরা তাকাতেই সে মুচকি হেসে ভুরুজোড়া নাচালো। ইলোরার চোখ দুটো বড় হয়ে গেল। গতদিনের কথা মনে পড়তেই সে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। ঢোক গিলে অপ্রস্তুতভাবে এদিক ওদিক দৃষ্টি বিচরণ করতে লাগলো। এরেন হাঁ করে তার দিকেই তাকিয়েছে। ইলোরা খেয়াল করলো এরেনের সাথে সাকিব বা রনি কেউই নেই। এরেনের দৃষ্টি দেখে ইলোরা লজ্জায় পড়ে গেল। সে হঠাৎ বন্ধুদের উদ্দেশ্য করে বলে উঠল, এই চল আমরা লাইব্রেরিতে যাই।
ইলোরার কথায় কেউ রাজি হলো না। সবাই জানালো এখানে বসে আড্ডা দিতেই তাদের ভালো লাগছে। ইলোরা বাধ্য হয়ে সেখানেই বসে রইল, কিন্তু এরেনের দিকে আর তাকালো না। কিছুক্ষণ পর আর চোখে তাকিয়ে দেখলো এরেন নেই, হয়তো চলে গেছে। ইলোরা যেন হাফ ছেড়ে বাঁচল। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই উঠে পড়লো ক্লাসে যাওয়ার জন্য। মেয়েরা সবাই সামনে হাঁটছে, আর তাহসিন অন্তরের সাথে কথা বলতে বলতে কিছুটা পিছিয়ে পড়েছে। হঠাৎ অন্তর দেখলো একটা ছেলে টুম্পার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় টুম্পার হাত ধরে হালকা একটা টান দিয়ে আবার সাথে সাথে হাত ছেড়ে দিয়ে সামনের দিকে চলে গেছে। টুম্পা অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়েছে। মুহূর্তে অন্তরের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো। সে এক ছুটে গিয়ে পিছন থেকে সেই ছেলেটার শার্টের কলার চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় ছেলেটা হকচকিয়ে গেল। চোখের পলকে কি হয়ে গেল বুঝতে না পেরে বন্ধুরা সবাই অবাক হয়ে গেল। সবাই দ্রুত অন্তরের পাশে গিয়ে দাঁড়ালো। ততক্ষণে অন্তর ছেলেটার নাকে মুখে 4-5টা ঘুষি বসিয়ে দিয়েছে। ছেলেটা চেষ্টা করেও নিজেকে অন্তরের হাত থেকে ছাড়াতে পারছে না। ছেলেটা রাগত স্বরে বলল, হচ্ছেটা কি এইসব? গায়ে হাত তুলছো কেন তুমি? অন্তর রক্তচক্ষুতে তাকিয়ে ছেলেটার কলার আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মায়া দেখলেই খালি শুইতে মন চায়। সব মায়াগোর এক পাল্লায় মাফস। সব মায়ারা কি তোর মতো সোয়াসুই করতে ভার্সিটিতে আসে? আশেপাশে অনেক ছাত্রছাত্রী হাঁ করে তাকিয়েছে অন্তরের দিকে। তাহসিন তাড়াতাড়ি গিয়ে অন্তরকে টেনে সরিয়ে এনে বলল, অন্ত, কি করছিস এসব? ছেলেটা অন্তরের দিকে তেড়ে আসতে নিতেই তাহসিন অন্তরকে ছেড়ে গিয়ে ছেলেটাকে আটকে বলল, কি সমস্যা, কি করছো তুমি? অন্তর পিছন থেকে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ও টুম্পির হাত ধরে টান মারছে। ছেলেটা এতক্ষণে বুঝতে পারলো মার খাওয়ার কারণ। তাহসিন কথাটা শুনে নিজেও ছেলেটার গালে কষে এক থাপ্পড় মারল। রাগত স্বরে বলল, নেক্সট টাইম আর এমন ভুল করিস না। এই যে মেয়েগুলোকে দেখছিস, ওদের থেকে মেপে মেপে 20 হাত দূরে থাকবি। অন্তর আবার দৌড়ে গিয়ে ছেলেটার কলার ধরে টেনে এনে টুম্পার সামনে দাঁড় করিয়ে বলল, মাপচা। ছেলেটা বুঝলো এখন বাড়াবাড়ি করলে চরম কেলানি খেতে হবে। বাধ্য হয়ে মাথা নিচু করে টুম্পার উদ্দেশ্যে বলল, টুম্পার বাকি মেয়েরা সবাই এখনো হাঁ করে তাকিয়েছে। এমন একটা ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না। টুম্পা একবার অন্তরের রাগী মুখের দিকে তাকিয়ে তারপর অপ্রস্তুতভাবে মৃদু কণ্ঠে বলল, ইটস ওকে। অন্তর এবার ছেলেটার কলার ছেড়ে দিয়ে বলল, যা, আজকে ছাইরা দিলাম, এমন ভুল আর করবি না। তাহসিন এগিয়ে এসে বলল, ভুলেও আর ওই মেয়েটির দিকে তাকাবি না। আবার যদি এমন ভুল করিস তাহলে তোর চোখ আমি। ছেলেটা তাহসিন আর অন্তরের দিকে কটমট করে তাকিয়ে তারপর রাগে ফুঁসতে ফুঁসতে দ্রুত পায়ে হেঁটে সেখান থেকে সরে পড়ল। ছেলেটা চলে যেতেই টুম্পা একসঙ্গে পর পর 3বার পলক ফেলে অবাক কণ্ঠে বলল, কি থেকে কি হয়ে গেল? অন্তর সামনের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, পিঁপড়া থেকে হাতি হয়েছে, এখন ক্লাসে চল। সবাই ব্যাপারটা আপাতত ভুলে গিয়ে ক্লাসের দিকে ছুটল। শীতের সকালের মিষ্টি রোদের আলোক ছটা জানালা দিয়ে এসে মুখে পড়তেই ঘুম ছুটে গেল ইলারার। পিট পিট করে চোখ খুলে দেখল মিথিলা জানালা খুলে দাঁড়িয়ে আছে। ইলোরা আড়ামোড়া ভেঙে গায়ে কম্বল পেঁচিয়ে উঠে বসে ঘুম ঘুম কণ্ঠে বলল, শুক্রবারেও একটু শান্তিতে ঘুমোতে দিবি না? মিথিলা বলল, কটা বাজে খবর আছে তোমার? ইলোরা হাই তুলতে তুলতে বলল, কয়টা? মিথিলা জানালার পাশ থেকে সরে এসে বলল, 10টা 6 বাজে। তাড়াতাড়ি ওঠো, ভাইয়া ডাকছে তোমাকে। কেন? জানি না, তোমাকে বললো তোমাকে ডাকতে। ও। ইলোরা গা থেকে কম্বল সরাতে দেখলো পাশে ডালিয়া বেঘরে ঘুমাচ্ছে। ইলোরা ভুরুকুসকে বলল, ডালিয়া এত বেলা পর্যন্ত ঘুমাই কবে থেকে? মিথিলা বলল, আপির না কি শরীর ভালো লাগছে না আজকে, সেই জন্য ঘুমাচ্ছে। ইলোরা ডালিয়ার কপালে আর গলায় হাত রেখে চিন্তিত কণ্ঠে বলল, ওর তো মনে হয় জ্বর আসছে। মিথিলা বলল, এটা তো বললো না। আচ্ছা, আমি গিয়ে আম্মুকে বলছি, তুমি ফ্রেশ হয়ে আসো। মিথিলা এক ছুটে রুম থেকে বেরিয়ে গেল। ইলোরা বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল মালিহা বেগম চিন্তিত মুখে ডালিয়ার কপালে হাত রেখে জ্বর পরীক্ষা করছেন। পাশেই মিথিলা আর সাকিব দাঁড়িয়ে আছে। মালিহা বেগম সাকিবকে বললেন, সাকিব, যা গিয়ে ডাক্তার নিয়ে আয়। এখনও জ্বর তেমন বাড়েনি, তবে আস্তে আস্তে আরও বাড়বে। সাকিব মায়ের কথায় সাই দিয়ে তখনই ডাক্তার আনতে গেল। 15 মিনিটের মধ্যে সে ডাক্তার নিয়ে উপস্থিত হলো। ততক্ষণে ডালিয়ার ঘুম ভেঙে গেছে। ডাক্তার এসে ডালিয়ার শরীরের তাপমাত্রা মেপে বললেন। ডাক্তার কিছু ঔষধের নাম লিখে প্রেসক্রিপশনটা সাকিবের হাতে দিলেন। সাকিব তখনই আবার ডাক্তারের সাথে বেরিয়ে গেল ঔষধ আনতে। ঔষধ এনে দেখল মালিহা বেগম ডালিয়াকে খাবার খাওয়াচ্ছেন।
সাকিব দেখিয়ে দিল কোন কোন ঔষধ খাওয়াতে হবে। খাবার শেষ করে ডালিয়াকে ঔষধ খাইয়ে মালিহা বেগম নিজের কাজে চলে গেলেন। সাকিব সবাইকে উদ্দেশ্য করে বলল, খাবার খেয়ে রেডি হয়ে নিন, আমরা বেরোবো। ইলোরা প্রশ্ন করল, কোথায় যাব? আজ রনির ভাই ভাবি ম্যারেজ অ্যানিভার্সারি। বাসায় ছোটোখাটো করে শুধু নিজেদের মানুষ নিয়ে আয়োজন করবে। রনি বলল তোদেরকে নিয়ে যেতে, আমি না নিলে ওই নিতে চলে আসবে। মিথিলা বলল, সেলিব্রেশন কখন হবে? রাতে। তাহলে এখন যাব কেন? আমাদের সবাইকে আগে যেতে বলেছেন। আমি বলেছিলাম সন্ধ্যায় যাওয়ার কথা, কিন্তু রনি বলল তোরা দুপুরের লাঞ্চও আমার বাসায় এসে করবি। ইলোরা গোমড়া মুখে বলল। কিন্তু ডালিয়া তো অসুস্থ। সাকিব বলল, আরে সমস্যা নেই, ওষুধ খেয়েছে তো, জ্বর সেরে যাবে। এমনিতেও বাসায় শুয়ে বসে থাকবে, ওই বাসায় গিয়ে সবার মাঝে থাকলে মন ভালো থাকবে। ডালিয়া বলল, না ভাই, তোমরা যাও, আমার যেতে ইচ্ছে করছে না। মিথিলা বলল, কেন আপি, তোমাকে একা রেখে আমরা যাব কিভাবে? ডালিয়া বলল, একা কোথায়, ফুপি আছে না? ইলোরা গম্ভীর মুখে বলল। তুই না গেলে আমিও যাব না। না, সাকিব ডালিয়াকে বলল, ইচ্ছা না করলেও চল, তোদের রেখে গেলে পরে দেখবি রনি নিজে এসে টেনিস হিস্ট্রি নিয়ে যাবে। ডালিয়া বলল, প্লিজ ভাই, জোর করো না, আমার শরীর একটুও ভালো লাগছে না। অন্যের বাসায় গিয়ে আরো অসুস্থ হয়ে পড়লে তা কেমন দেখাবে বলো? তোমরা যাও। ডালিয়াকে অনেক বুঝিয়েও রাজি করানো গেল না। শেষমেশ সাকিব ইলোরা আর মিথিলাকে বলল, ওকে আর জোর করার দরকার নেই, তোরা খাওয়া দাওয়া করে রেডি হ। কথাটা বলে সাকিব চলে গেল। ইলোরা আর মিথিলা গাল ফুলিয়ে সকালের নাস্তা সেরে তাড়াতাড়ি রেডি হয়ে গেল। রেডি হওয়ার পর সাকিব ওদের নিয়ে বেরিয়ে পড়ল। সিএনজি ডেকে ওদেরকে নিয়ে রনির বাসার দিকে রওনা দিল। টানা 20 মিনিট লাগলো সেখানে পৌঁছাতে। সিএনজির ভাড়া মিটিয়ে বাসার সামনে গিয়ে কলিং বেল চাপতেই রনির ভাবি এসে দরজা খুলে দিল। রনির ভাবি মিষ্টি হেসে ওদের সাথে কুশল বিনিময় করে ভেতরে নিয়ে গেল। এর আগে রনির ভাই ভাবির বিয়েতে ইলোরা আর মিথিলা সাকিবের সাথে এসেছিল, তাই তারা দুজনই এ বাসার মানুষদের মোটামুটি চেনে। বসার ঘরে ঢুকতেই ইলোরা চমকে উঠল। বড় বড় চোখ করে সোফার দিকে তাকিয়ে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। সামনের সোফায় পায়ের ওপর পা তুলে বসে এরেন ফোনের মধ্যে ডুবে আছে। সাকিবের ডাকে সে চোখ তুলে তাকালো। ইলোরার দিকে এক নজর তাকিয়ে সাকিবের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। রনি ভেতর থেকে এসে ইলোরাদের দেখে বেশ খুশি হলো। পাশের সোফায় ওদের বসতে বলল। ইলোরা আর মিথিলা পাশের সোফায় বসলো আর সাকিব এরেনের পাশে। এরেন মিথিলাকে দেখে বলল, ও কি তোর ছোট বোন? সাকিব বলল, হ্যাঁ। এরেন মুচকি হেসে মিথিলাকে বলল, ছোট আপু কেমন আছো? মিথিলাও মুচকি হেসে উত্তর দিল, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। তোমার নাম? মিথিলা। আমাকে চেনো? আপনার নাম শুনেছি, কিন্তু সামনাসামনি আজ প্রথম দেখলাম। এরেন হেসে বলল, তোমাকেও আমি আজই প্রথম দেখলাম। কোন ক্লাসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ার। তাহলে তো তুমি একদম পিচ্ছি। মিথিলা মুচকি হাসল। সাকিব হেসে বলল, বয়সে পিচ্ছি হলো, এনাকে একদম পিচ্ছি ভাবিস না, কথা কিন্তু ইনি বুড়ো মানুষকে হার মানায়। এরেন শব্দ করে হেসে উঠল। রনি ইলোরাকে বলল, ডালিয়া এলমা। ইলোরা মন খারাপ করে বলল, না ভাইয়া, ওর জ্বর এসছে। আমরা অনেক জোরাজুরি করেছি, তবুও আসতে রাজি হলো না। রনির বড় ভাবি তুষি ট্রে ভর্তি খাবার নিয়ে এসে সামনে রেখে সবাইকে খেতে বলল। ইলোরা আর মিথিলা খেতে আপত্তি জানালো, কারণ তারা এখানে আসার পূর্বেই খাওয়া দাওয়া করেছে। তুমি জোর করে নিতেই সাকিব মানা করল। তুষি জোর করতে নিতেই সাকিব মানা করল। এরেন, রনি আর সাকিব মিলেই খাওয়া ধরল। এর মধ্যে রনির মা এসে সবার সাথে দেখা করে গেলেন। মিথিলা ইলোরার ফোন নিয়ে গেমস খেলায় মনোযোগ দিল। ইলোরা আর চোখে এরেনের দিকে তাকালো। লোকটা দিব্যি হেসে হেসে গল্প করছে আর খেয়ে চলেছে। ইলোরা জানতো এরেন সহজে কোথাও যায় না। সাকিব বা রনি কারোর বাসায় তাকে নেওয়া যায় না। এর একমাত্র কারণ হচ্ছে সে কারো বাসায় যেতে পছন্দ করে না। কিন্তু আজ তো হলো তার উল্টো। আজ কি মনে করে এলো এই বাসায়, এটা ভেবে ইলোরা খানিক অবাক হলো। এরেন গল্প আর খাওয়ায় মগ্ন, ইলোরার দিকে তাকাচ্ছেও না। সম্ভবত সাকিব আর রনি সামনে বলে এসে তাকাচ্ছে না। এমন ভাব করছে যেন পাশের সোফায় বসা মেয়েটাকে এসে নামে মাত্র চেনে, অথচ অন্য সময় হলে হা করে তাকিয়ে থাকতেও দ্বিধাবোধ করে না। খাবার শেষ করতে রনির ভাবি তুষি রনিকে বলল কিছু জিনিস কিনতে বাজারে যেতে।
রনি, সাকিব আর এরেনকেও তার সাথে যাওয়ার জন্য বলল। সাকিব রাজি হলেও এরেন যেতে নারাজ। এরেনকে জোর না করে সাকিব আর রনি চলে গেল। এরেন আর মিথিলা দুজনেই গেমসের মধ্যে ডুবে আছে। ইলোরা একা গাল ফুলিয়ে বসে আছে। এরেনের এমন অপরিচিতর মতো হাবভাব দেখে ইলোরা অবাক না হয়ে পারছে না। বেশ কিছুক্ষণ পর আবার তুষি এসে উপস্থিত। তাকে দেখে ইলোরা বেশ খুশি হলো। ভাবলো তার সাথে একটু কথা বলা যাবে, অথচ তার ভাবনা এক বালতি জল ঢেলে দিয়ে তুষি মিথিলাকে প্রশ্ন করলো, এই যে পিচ্ছি, শাড়ি পরতে হেল্প করতে পারবে আমাকে? মিথিলা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, পারবো। একটু আসো না প্লিজ। অনিচ্ছা সত্ত্বেও মিথিলা গেমস ফেলে রেখে তুষির পেছন পেছন হাঁটা ধরল। এরেন গেমস খেলতে খেলতে তুষিকে পিছু ডেকে বলল, ভাবি, ছাদে যাওয়ার সিঁড়ি কোন দিকে? তুষি ঘুরে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, ওই দিকে। এরেন সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ফোন পকেটে ঢুকিয়ে বলল, থ্যাঙ্কস। এরেন ছাদের সিঁড়ির দিকে পা বাড়িয়ে আবার কি মনে করে দাঁড়িয়ে পড়ল। তারপর হঠাৎ ইলোরার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ছাদে যাবে? ইলোরা অস্বস্তিতে পড়ে গেল। এরেন যে তাকেও ছাদে যাওয়ার জন্য বলবে তা সে ভাবতে পারেনি। এরেনের সাথে একা ছাদে যাওয়া মানে যেচে অস্বস্তি বাড়ানো। তাই ইলোরা না বলার জন্য মুখ খোলার আগেই তুষি বলে উঠল, যাও, বসে থাকতে থাকতে বিরক্ত এসে যাবে। তার চেয়েও ভালো একটু হাঁটাহাঁটি করো, তা না হলে আমাদের সাথে এসো। এরেন ইলোরার উত্তরের আশা না করে ছাদের দিকে চলে গেল। তুষি মিথিলাকে নিয়ে নিজের রুমে চলে গেল। ইলোরা কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর উঠে দাঁড়িয়ে তুষি রুমের দিকে পা বাড়ালো। আবার কি ভেবে ঘুরে দাঁড়িয়ে ছাদের দিকে চলল। এক পা দুপা করে সিঁড়ি ভেঙে ছাদ এসে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। ছাদটা মাঝারি আকারের হলেও বিভিন্ন ধরনের ফুল গাছে সাজানো। কয়েকটা গাছে ফুল ফুটেছে আর কয়েকটায় মাত্র কুড়ি এসেছে। ছাদের একপাশে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে এরেন সামনের দিকে তাকিয়ে আছে। ইলোরা তার দিকে কয়েক হাত পিছনে দাঁড়িয়ে ইতস্তত বোধ করতে লাগলো। একবার ভাবলো এরেনের পাশে গিয়ে দাঁড়াবে, আবার ভাবলো শুধু শুধু অস্বস্তিতে পড়ে কি লাভ, তার থেকে নিচে থাকাই ভালো। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে ইলোরার নিচে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়ে এক পা বাড়াতে এরেন বলে উঠল, এসেই যখন পড়েছ তখন আর ফিরে যাওয়ার কি দরকার? ইলোরা থমকে দাঁড়িয়ে পড়ল। ঘুরে দাঁড়িয়ে দেখলো এরেন এখনো সামনের দিকে ফিরে দাঁড়িয়েছে। তাহলে তার উপস্থিতি টের পেল কিভাবে? ইলোরা এক জায়গাতেই দাঁড়িয়ে থেকে হাত কসলাতে শুরু করলো। এরেন আবার বলল, এখানে এসো। অস্বস্তি লাগলেও ইলোরা ধীর পায়ে এগিয়ে গিয়ে এরেনের থেকে প্রায় 3 হাত দূরে সরে দাঁড়ালো, কিন্তু সরাসরি এরেনের দিকে তাকালো না। এরেন ঘাড় ঘুরিয়ে ইলোরার দিকে তাকিয়ে বলল, কেমন আছো? ইলোরা ভুরুকুসকে ফেলল। এতক্ষণ পর এটা জিজ্ঞেস করার সময় হলো? ইলোরা সামনের দিকে তাকিয়ে বলল, ভালো আছি, আপনি? এরেন উত্তর দিল না, উল্টো প্রশ্ন করল, অস্বস্তি লাগছে? এই প্রশ্নের কি উত্তর দিবে ইলোরা? সে তো এরেনকে দেখলে অস্বস্তিতে পড়ে যায়। ইলোরা কোনো উত্তর না দিয়ে মাথাটা হালকা নিচু করে দাঁড়িয়ে রইল। এরেন তার উত্তরের আশায় মুখের দিকে তাকিয়েছিল। ইলোরাকে চুপ দেখে সে মুচকি হেসে বলল, আমি তো তোমার সামনে একটু অস্বস্তিতে পড়ি না, তাহলে তুমি কেন পড়ো? ইলোরা এবারও কোনো উত্তর দিল না। এরেন ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখো, প্রায় 3 মাস হতে চললো আমাদের অ্যাক্সিডেন্টলি বিয়ের। তোমার সাথে যে আবার আমার দেখা হবে এটা আমি ভাবিনি। যখন দেখা হলো তখন প্রথম আমিও তোমার মতো অস্বস্তিতে পড়েছিলাম, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা কাটিয়ে উঠেছি। কিন্তু তুমি এখনও পারোনি। আই থিঙ্ক তুমি চেষ্টাই করোনি। ভার্সিটিতে যখন যেতেই হবে তখন আমার সাথে তোমার প্রতিদিন দেখা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার জন্য তোমার এই অস্বস্তিটা দেখতে ভালো লাগে না আমার। তাই বলছি, প্লিজ তুমি এভাবে অস্বস্তিতে পড়ো না, এটা কাটিয়ে ওঠার চেষ্টা করো। চেষ্টা করলে অবশ্যই পারবে, কি পারবে না? ইলোরা প্রশ্ন করল, কিভাবে? আমার সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করো, এটাই সবচেয়ে ভালো উপায়। এই যে তুমি সবসময় আমাকে দেখলে এড়িয়ে যাও, কোনো প্রশ্ন করলে মুখ তালাবদ্ধ করে রাখো, আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকো, এসব আর কখনো করবে না। এসব না করলে দেখবে আস্তে আস্তে অস্বস্তি পুরোপুরি কেটে যাবে, বুঝেছো? ইলোরা উপর নিচে মাথা দোলালো। এরেনের কথাগুলো শুনতে বেশ লাগছে। এত সুন্দর করে বুঝিয়ে কম মানুষই কথা বলতে পারে। এরেন কি সুন্দর নিঃসংকোচে কথা বলছে। ইলোরার মনে হলো এই লোকটার সারাক্ষণ কানের কাছে বকবক করলেও তার বিরক্তি আসবে না, বরং আরও শুনতে ইচ্ছে করবে। এরেন ভ্রুকুটি করে ইলোরাকে নিরীক্ষণ করে বলল, কচু বুঝেছো? এখনো তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকাও। ইলোরা সোজা হয়ে দাঁড়ালেও এরেনের দিকে তাকালো না, সামনের দিকে তাকিয়ে রইল। এরেন ঠোঁট টিপে হাসলো, তারপর সিরিয়াসভাবে প্রশ্ন করল,
পারবে অস্বস্তি কাটাতে? ইলোরা আবার উপর নিচে মাথা দুলালো। এরেন বলল, এভাবে বললে বিশ্বাস করবো না, মুখে বলো। ইলোরা এবার মৃদু কণ্ঠে বলল, পারবো। সত্যি তো? হুম। আর যদি না পারো? আমার তো মনে হয় না তুমি পারবে। ইলোরা এবার দৃঢ় কণ্ঠে বলল, পারবো। ওকে, দেখা যাক। এখন থেকে তাহলে প্র্যাকটিস শুরু করে দাও। ইলোরা এবার প্রশ্ন ভরা এলোমেলো দৃষ্টিতে এরেনের দিকে তাকালো। এরেন হেসে বলল, আরে এখন তো আমি তোমার সামনেই আছি, আর তুমি অস্বস্তির কারণে আমার সাথে ঠিকমতো কথাই বলছো না। এমন বাচালের মতো একা একা কথা বলতে কতক্ষণ ভালো লাগে বলো? সেই জন্যই বলছি এখন থেকে অস্বস্তি কাটানোর প্র্যাকটিস করো, মানে স্বাভাবিকভাবে কথা বলো আমার সাথে। ইলোরা এবার পড়ল বিপাকে। এরেনের সাথে বলার মতো কোনো কথাই তার মাথায় আসছে না। কি কথা বলবে তাই খুঁজে পাচ্ছে না সে। এরেন ইলোরাকে লক্ষ্য করে হেসে বলল, বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছ না? ইলোরা অবাক হয়ে গেল। এরেন বুঝলো কিভাবে? এরেন আবার বলল, অবাক হতে হবে না, তোমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝে গেছি। যাক, তোমাকে ভাবার সময় দিলাম, ভেবে দেখো কোনো কথা খুঁজে পাও কিনা। আমি তো অনেক কথাই বললাম, এবার তোমার পালা। ইলোরা ভাবতে লাগলো কি বলা যায়। এরেন ইলোরার থেকে চোখ সরিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে সামনে তাকালো। ইলোরা কিছুক্ষণ ভেবে হঠাৎ বলে উঠল, আমি তো জানতাম আপনি কারোর বাসায় যেতে পছন্দ করেন না, তাহলে? ইলোরার কথার মাঝে এরেন বলে উঠল, আজ এই বাসায় কেন এলাম তাই তো? ইলোরা ছোট একটা শব্দ করল। হুম। ইরেন অন্যদিকে তাকিয়েই বলল, কেন এসেছি তা ঠিক বলতে পারবো না, মন বলল আজ এখানে আসতেই হবে তাই এসেছি। মন অবশ্য কোনো বিশেষ কারণেই বলেছে, সে জানতো যে আজ এখানে বিশেষ কারোর সাথে দেখা হবে, কথাও হবে। ইলোরা বিস্মিত চোখে এরেনের দিকে তাকিয়ে রইল। বারবার মনে হলো এরেন তার কথা বুঝাতে চাইছে। কারো বাসায় যাওয়া অপছন্দ সত্ত্বেও তার জন্যই আজ এখানে এসেছে। এরেন ইলোরার দিকে না তাকিয়ে হঠাৎ বলে উঠল, এবার ঠিক আছে, মাথা নিচু করে না থেকে এভাবেই তাকিয়ে থাকবে। ইলোরা ভীষণ লজ্জায় পড়ে গেল। সঙ্গে সঙ্গে এরেনের থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। এরেন এভাবে তাকে লজ্জায় ফেলে দিল ভেবে ভুল করেও আর তার দিকে তাকালো না। এরেন মুচকে হাসছে। ইলোরা পুরো ছাদে চোখ বুলাতে লাগলো। ফুল গাছগুলো তার খুব পছন্দ হয়েছে। এরেন প্রশ্ন করল, ফুল গাছ ভালোবাসো? ইলোরা উত্তর দিল। হুম। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর হঠাৎ এরেন আবৃত্তি করতে লাগলো, শুনছো লজ্জাবতী, তোমার ওই লাজে রাঙা মুখশ্রীর দিকে তাকিয়ে আমি হাজার জনম পার করতে চাই। দেবে কি এই আকুলিত প্রণয়ীকে সেই সুযোগটুকু? ইলোরা এবার ভীষণ রকম চমকে উঠল। এরেনের মাধুর্য মেশানো আবৃত্তিটুকু ইলোরার কাছে একটু বেশি মাধুর্যময় মনে হলো। কিন্তু আবৃত্তির প্রতিটা শব্দ ইলোরার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। কেন জানি মনে হচ্ছে এরেনের আবৃত্তির প্রত্যেকটা শব্দ তাকে উদ্দেশ্য করে বলা। ইলোরা জিভ দিয়ে তার শুকনো ঠোঁটটা ভিজিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে এদিক ওদিক দৃষ্টি বিচরণ করতে লাগলো। এরেন সরু চোখে ইলোরার দিকে তাকিয়ে বলল, হঠাৎ করে লাইনগুলো মনের কোণে উকি দিল, তাই বলে ফেললাম, আবৃত্তি ভালো হয়নি? ইলোরা অপ্রস্তুত হেসে বলল, ভালো হয়েছে। যাক, তাহলে আমার ইনিয়ে বিনিয়ে করা আবৃত্তি সার্থক হলো। ইলোরা মুস্কি হাসল। আবারও দুজন নীরব। এরেন হঠাৎ কিছুটা সিরিয়াস হয়ে বলল, আমার মনে হয় আমাদের নিজেদের মধ্যে আলোচনা করা দরকার। ইলোরা এরেনের কথার মানে বুঝতে না পেরে প্রশ্ন করল, কি নিয়ে? সম্পর্কটা নিয়ে। এরেনের কথাটা কর্ণগোচর হতেই ইলোরার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। বুকের ভেতর ধক করে উঠল। সেও তো চায় তাদের সম্পর্কটা নিয়ে সিরিয়াসলি আলোচনা করতে, কিন্তু এরেন কি বলবে এটা ভেবেই ইলোরার গলা শুকিয়ে গেল। যদি ছেড়ে দেওয়ার কথা বলে? ইলোরার শুকনো ঢোক গেলে এরেনের দিকে তাকালো। এরেন আবার কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে মিথিলা বলে উঠল, আপি, ভাই এসেছে, তোমাদের নিচে ডাকছে। ইলোরা আর এরেন একসঙ্গে পিছন ফিরে তাকালো। ইলোরা মিথিলাকে বলল, চল। ইলোরা মিথিলার পিছন পিছন হাঁটা ধরল। সিঁড়িতে পা রাখতে গিয়েও হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে এরেনের সাথে চোখাচোখি হয়ে গেল। এরেন শান্ত দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছে। ইলোরা চোখ সরিয়ে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। ইলোরার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে এরেন একটা দীর্ঘশ্বাস ফেলে সেও সিঁড়ির দিকে পা বাড়ালো। এরেন, ইলোরা আর মিথিলা ছাদ থেকে নেমে দেখল তুষির বাড়ির লোক এসেছে। বসার ঘর ভর্তি হয়ে গেছে। রনি আর সাকিবকে বসার ঘরে দেখা যাচ্ছে না। তুষি তার বাড়ির লোকেদের সাথে এরেন, ইলোরা আর মিথিলার পরিচয় করিয়ে দিল। এরেন প্রশ্ন করল, ভাবি সাকিব রনি কোথায়? তুষি বলল, রনির রুমে। এরেন ইলোরা আর মিথিলাকে বলল, চলো রনির রুমে যাই, এখানে এদের কথার মাঝে থেকে কি করব?
ইলোরা আর মিথিলা সাই দিয়ে এরেনের পিছু নিল। রনির রুমে ঢুকে দেখলো সাকিব আর রনি গিটার নিয়ে খাটের ওপর বসে আছে। এরেন গিয়ে খাটের ওপর পদ্মাসনের মতো করে বসে পড়ল। মিথিলা আর ইলোরাও খাটের একপাশে বসলো। মিথিলা উত্তেজিত হয়ে বলল, ওয়াও, তোমরা কি গান করছিলে ভাই? সাকিব হেসে বলল। এরেন বলল, সময় মতো এসেছি, চলো গান ধরো। ইলোরা বলল, এখন তো বাসা ভর্তি মেহমান, এর মধ্যেই তোমরা চিল্লাচিল্লি করবা? মেহমানরা কি মনে করবে? রনি শব্দ করে হেসে বলল, কি আবার মনে করবে? শব্দ শুনলে দেখবি তারাও সুরসুর করে আমাদের সাথে গলা মিলাতে চলে আসবে। মিথিলা বলল, আরে বাহ, তাহলে শুরু করো তাড়াতাড়ি। রনি সঙ্গে সঙ্গে গিটারের টুংটাং শব্দ তুলল। তারপর এরেন, সাকিব আর রনি মিলে সুর তুলল। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে হে কয়জনা, একজনে ছবি আঁকে এক মনে ওরে মন, আরেকজনে বসে বসে রং মাখে, ও আবার সেই ছবিখানা নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা, ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। গানের মাঝে বার কয়েক এরেনের সাথে ইলোরার দৃষ্টি বিনিময় হলো। প্রতিবারই এরেন মুস্কি হাসলো আর ইলোরার লজ্জায় চোখ সরিয়ে নিল। ওদের গানের মাঝে একজন ছেলে আর দুজন মেয়ে এসে রুমে দাঁড়ালো। গান শেষ হতে ইলোরা আর মিথিলার সাথে তারাও হাততালি দিয়ে উঠল। রনি তাদের ডেকে পাশে বসালো। মেয়ে দুটো গিয়ে রনির পাশে বসলো, কিন্তু ছেলেটা গিয়ে বসলো ইলোরার পাশে। এরেন তা দেখে ভুরু কুঁচকে ফেলল। তুষি যখন পরিচয় করিয়ে দিয়েছিল তখন জানা গিয়েছিল ছেলেটা তুষির ছোট ভাই, আর মেয়ে দুটোর মধ্যে একজন তুষির ছোট বোন আর একজন মামাতো বোন। ছেলেটা হেসে বলল, তোমাদের কারোর নাম জানা হয়নি এখনো। রনি একে একে সবার নাম বলল। ছেলেটার তার আর বোনদের নাম বলল। জানা গেল মেয়ে দুটোর মধ্যে তুষির ছোট বোনের নাম তিশা আর মামাতো বোনের নাম নেহা। তিশা মিথিলার সমবয়সী আর নেহা ক্লাস 9-এ পড়ে। আর তুষির ছোট ভাইটার নাম রিশাদ রকিব, সে একটা প্রাইভেট কোম্পানির এমডি। এরেন, সাকিব, ইলোরা আর মিথিলা খান অবাক হলো, কারণ রিশাদকে দেখে মনে হয় সে সাকিব এরেনদের জুনিয়র, অথচ ছেলেটা নাকি তাদের সিনিয়র। তবে রিশাদ সিনিয়র হলেও সবার সাথে কিছু সময়ের মধ্যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলল। বেশ মিশুক ছেলে সে। গায়ের রং শ্যামবর্ণ হলেও চেহারার গঠন সুন্দর। রিশাদ আর নেহা সবার সাথে গান গাইতে রাজি হলেও তিশা রাজি হলো না। তিশা স্বভাবতই অনেক চুপচাপ। এদিকে মিথিলাও গান গাইতে রাজি হলো, কিন্তু ইলোরা নারাজ। সে বলল তাকে দিয়ে কখনোই সম্ভব না। রিশাদ কয়েকবার জোরাজোরি করল। এরেন সরু চোখে রিশাদকে লক্ষ্য করে বলল, ওকে জোর করার দরকার নেই ভাই, আমরাই গাই, চলেন। রিশাদ ইলোরাকে আর জোর করল না। ইলোরা আর তিশাবাদের সবাই মিলে গলা ফাটিয়ে গান শুরু করলো। তাও আবার একটা দুইটা না, একটার পর একটা করতে করতে পরপর কয়েকটা গান গাইল। বলতে গেলে থামাথামির নাম নেই। রনি রিশাদকে বলল, রিশাদ ভাই, আপনি একা একটা গান করেন। রিশাদও রাজি হয়ে গেল। রনি গিটারে সুর তুলতেই সে গেয়ে উঠল। এটুকু গেয়েই রিশাদ থেমে গিয়ে হেসে বলল, আর পারবো না ভাই। এরেন সূক্ষ্ম চোখে রিশাদকে নিরীক্ষণ করে চলেছে, কারণ গান গাওয়ার সময়ও রিশাদ ইলোরার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিল, আর ইলোরা এতে কিছুটা বিব্রত বোধ করেছিল। রিশাদের গান শেষ হতেই এরেন হঠাৎ রনির হাত থেকে গিটারটা নিয়ে ঝংকার তুলে ইলোরার চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে গাইতে শুরু করলো। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে, ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে, আমার এ মন তোমার মনের পাড়ায় বোকাশোকা হয়ে আড়ালে আবডালেই দাঁড়ায়, তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য, মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ, ঘুম চলে যায় তোমার চোখের বেড়াতে, পারি না তাকে কোনোভাবে ফেরাতে, বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল, বাস্তবতায় খাবি খাই শুধু, হারাই না তার মনোবল, তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য, মনটা অবদ্ধ হচ্ছে প্রায়শ, কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। গান গাইতে গাইতে এরেন আর চোখে কয়েকবার ইলোরার দিকে তাকালো। ইলোরা মুগ্ধ হয়ে তার গান শুনতে ব্যস্ত ছিল। মনে হচ্ছিল এরেনের গানের শব্দগুলো তারই জন্য, তাই এরেনের সাথে চোখাচোখি হলেও সে চোখ নামিয়ে নিল না। এরেন তার কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসল। এরেনের গান শেষ হতেই সবাই হাততালি শুরু করলো। নেহা এরেনের প্রশংসা করে বলল,
ওয়াও ভাইয়া, আপনি খুব সুন্দর গান করেন। ভাবি কিন্তু আপনার গান শুনেই পড়ে যাবে। নেহার কথায় এরেন শব্দ করে হেসে উঠল। ইলোরা চোখ ছানাবড়া করে নেহার দিকে তাকিয়ে আছে। এরেন ইলোরার মুখভাব লক্ষ্য করে মৃদু হেসে আফসোসের সুরে বলল, তা আর হলো কই, কেউ তো পাত্তাই দেয় না। এরেনের কথা শুনে ইলোরা মাথা নিচু করে মুচকি হাসল। রনি আর সাকিব আহাম্মকের মতো এরেনের দিকে তাকিয়ে রইল। এরেন তাদের লক্ষ্য করে ভ্যাবাচাকা খেয়ে বলল, হোয়াট? সাকিব বলল, আমার মনে পড়ে না তুই কাউকে প্রপোজ করছস, তাহলে পাত্তা দেওয়ার কথা আসে কোথা থেকে? রনি সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কি মামা, তলে তলে টেম্পো চালাও আর আমরা শব্দও পাই না? এরেন বিরক্ত হয়ে বলল, তোদের মুন্ডু, আমি তো এমনি কথার কথা বললাম। রিশাদ হাসি মুখে বলল, তা ভাই প্রপোজ করো না কেন? কাউকে কি পছন্দ হয় না? এরেন হেসে বলল, বইয়ের অপেক্ষায় আছি ভাই, 2 দিন প্রেম তারপর ব্রেকআপ, এসব দলে আমি নেই। মিথিলা দাঁত কেলিয়ে হেসে বলল, তাহলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো ভাইয়া, আমারও একটু আনন্দ ফুর্তি করি। এরেন ইলোরার দিকে তাকিয়ে দেখলো ইলোরা আহাম্মকের মতো তাকিয়ে সবার কথা গিলছে। এরেন মিথিলার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, খুব শীঘ্রই বিয়ে করব, তুমি থাকবে বিশেষ অতিথি। মিথিলার শব্দ করে হেসে ফেলল। রিশাদ ইলোরাকে লক্ষ্য করে বলল, মিস, তুমিও তো গান গাইলে না, আর এখন চুপচাপ বসে আছো কেন? কথা বলতে ইচ্ছে করছে না? ইলোরা মুচকি হেসে বলল, তেমন কিছু না ভাইয়া, আপনারা কথা বলুন, আমি শুনছি। ইলোরার সাথে রিশাদের কথা বলাও এরেনের সহ্য হলো না। সে ইলোরার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তোমার যদি শোরগোল ভালো না লাগে তাহলে বেলকনিতে গিয়ে কিছুক্ষণ সময় কাটাও, ভালো লাগবে। ইলোরা এখান থেকে ওঠার একটা সুযোগের অপেক্ষায় ছিল। এরেন যখন সুযোগ করেই দিয়েছে তখন সেটা কাজে লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা আড্ডা দাও, আমি বেলকনিতে যাচ্ছি। ইলোরা সোজা ব্যালকনিতে গিয়ে দম নিল। পরক্ষণে আপন মনে হেসে এরেনকে মনে মনে ধন্যবাদ জানালো। আড্ডা দিতে দিতে অনেকটা সময় কেটে গেল। রিশাদ যে বারবার চঞ্চল চোখে ব্যালকনির দিকে তাকাচ্ছে তা এরেনের দৃষ্টিগোচর হলো না। আরও আড্ডা দেওয়ার ইচ্ছে থাকলেও এরেন দমে গিয়ে বলল, অনেক হয়েছে ভাই, আর ইচ্ছে করছে না। তখনই তুষি রুমে এসে বলল, অনেক তো আড্ডা দিলে, এবার এসে কিছু খেয়ে যাও সবাই। রিশাদ বলল, কিছুক্ষণ আগেই তো লাঞ্চ করলাম আপু। কিছুক্ষণ আড্ডা দিতে দিতে কত সময় পার করেছি হুঁশ আছে? রনি বলল, আচ্ছা ভাবি, আসছি। ভাইয়া কখন আসবে? তুষি বলল, মাত্র এসেছে, তোমরা আসো তাড়াতাড়ি। তুষি চলে যেতেই সবাই উঠে পড়ল। একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেলেও এরেন আর রিশাদ বসেই রইল। এরেন রিশাদকে বসে থাকতে দেখে বিরক্ত হলেও জোরপূর্বক হেসে বলল, কি ভাই, যাবেন না? রিশাদ হেসে উঠে দাঁড়িয়ে ব্যালকনির দিকে পা বাড়াতে বাড়াতে বলল, মিস ইলোরাকে ডেকে আনছি, এনার কথা সবাই ভুলে বসে আছে দেখছি। এরেন হা করে তাকিয়ে রইল রিশাদের যাওয়ার দিকে। রিশাদ ব্যালকনিতে গিয়ে দেখল ইলোরা এক হাতে রেলিং ধরে আর এক হাতে কপাল চেপে ধরে দাঁড়িয়ে আছে। রিশাদ দ্রুত এগিয়ে গিয়ে চিন্তিত কণ্ঠে বলল, আর ইউ ওকে? কি হয়েছে তোমার? ইলোরা কিছু বলার আগেই জ্ঞান হারালো। রিশাদ খপ করে ইলোরাকে ধরে ফেলল। তারপর উৎকণ্ঠা নিয়ে কয়েকবার ইলোরার নাম ধরে ডাকলো। এরেন সবেমাত্র বিছানা থেকে নেমে দাঁড়িয়েছিল। রিশাদের কণ্ঠস্বর শুনে সে দ্রুত পায়ে ব্যালকনির দিকে পা বাড়ালো। ব্যালকনিতে গিয়েই সে বিস্মিত চোখে একবার রিশাদের দিকে আরেকবার ইলোরার দিকে তাকালো। ইলোরাকে রিশাদের বাহু ডোরে দেখে তার চোয়াল শক্ত হয়ে এলো। রিশাদ এরেনকে দেখে চিন্তিত কণ্ঠে বলল, উনি জ্ঞান হারিয়ে ফেলেছে। এরেন এতক্ষণে বুঝতে পারলো আসল ব্যাপার। হঠাৎ করে তার বুকটা ধক করে উঠল। রিশাদ ইলোরাকে রুমে নেয়ার জন্য উদ্যত হতেই এরেন ঝড়ের বেগে কাছে এসে হ্যাঁচকাটা নিয়ে ইলোরাকে রিশাদের বাহুডোর থেকে ছাড়িয়ে আনলো। তারপর ইলোরাকে পাজকলা করে তুলে নিয়ে দ্রুত পায়ে রুমে চলে গেল। এরেনের এহেন কাজে রিশাদ হা করে তাকিয়ে রইল। তারপর সেও এরেনের পেছন পেছন রুমে চলে এলো। এরেন রুমে ঢুকে ইলোরাকে বিছানায় শুয়ে দিল। ইলোরার গালে আলতো করে হাত রেখে মৃদু ঝাঁকি উত্তেজিত কণ্ঠে ডাকতে লাগলো, ইলোরা, ইলোরা, কি হয়েছে তোমার? শুনতে পাচ্ছ? চোখ খোলো, কিছুক্ষণ আগেও তো ঠিক ছিলে, হঠাৎ করে কি হলো ইলোরা? এরেনের উত্তেজনা দেখে রিশাদ কিছুটা অবাক হলো। তারপর সে বলল, চোখে মুখে পানি ছিটে দিতে হবে, আমি পানি নিয়ে আসছি। রিশাদ তাড়াতাড়ি পানি আনতে চলে গেল। বসার ঘরে গিয়ে সে ইলোরার জ্ঞান হারানোর কথা বলতেই সবার মুখটা ফ্যাকাশ হয়ে গেল। সাকিব খাবার ফেলে রেখে রনির রুমের দিকে ছুটল। সাকিবের পেছন পেছন বাকি সবাই রুমে চলে এলো। এরেন উত্তেজিত হয়ে বারবার ইলোরাকে ডেকে চলেছে। সাকিব এসে ইলোরার পাশে বসে ইলোরার গালে হাত রেখে এরেনের মতো উত্তেজনা নিয়ে ডাকতে শুরু করলো। মিথিলা এক গ্লাস পানি নিয়ে এসে সাকিবের হাতে দিল। সাকিব ইলোরার চোখে মুখে পানির ছিটে দিল। রনির ভাই শাকিল বলল,
কালই ডাক্তার দেখাবো। রিশাদ বলল, একটু অপেক্ষা করে দেখুন, যদি জ্ঞান ফিরে তাহলে তো আর ডাক্তার ডাকতে হবে না। সাকিব, এরেন আর মিথিলা উত্তেজনা নিয়ে বারবার ইলোরাকে ডেকে চলেছে। কিছুক্ষণের মধ্যেই ইলোরার জ্ঞান ফিরে এলো। সে চোখ পিটিপিটি করে তাকাতেই যেন সবার প্রাণ ফিরে এলো। সাকিব ইলোরাকে ধরে বালিশের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। এরেন ইলোরার এক হাত শক্ত করে ধরে বলল, ঠিক আছো? ইলোরা একবার এরেনের হাত ধরে রাখা নিজের হাতের দিকে তাকালো। এরেন এই প্রথম তাকে ছুঁয়েছে। তারপর এরেনের মুখের দিকে তাকিয়ে তার চিন্তিত মুখটা দেখে অবাক হয়ে গেল। তবু সে উপর নিচে মাথা দোলালো। এরেন স্বস্তির নিঃশ্বাস নিল। মিথিলা বলল, হঠাৎ করে জ্ঞান হারালে কেন আপনি? ইলোরা মৃদু কণ্ঠে বলল, জানি না, বেলকনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করেই মাথার মধ্যে চক্কর দিয়ে উঠল। শাকিল বলল, আচ্ছা, জ্ঞান যখন ফিরে এসেছে তখন রুমের মধ্যে ভিন্ন করে আমরা চলে যাই। আর তুষি, তুমি কি ওর জন্য হালকা কিছু খাবার নিয়ে এসো। শাকিলের কথায় সবাই রুম থেকে বেরিয়ে গেল। রিশাদ আর রনি দাঁড়িয়েই রইল। রিশাদ রনির কাছে এগিয়ে গিয়ে এরেনকে দেখে ফিসফিস করে বলল, তোমার এই ফ্রেন্ডের এক্সাইটমেন্ট দেখে আমি অবাক হয়ে পারছি না। মনে হচ্ছে নিজের কেউ জ্ঞান হারিয়েছে। রনিও যে ব্যাপারটায় অবাক হয়নি তা নয়, সেও এরেনের এমন উত্তেজনা দেখে কিছুটা অবাক হয়েছে। তবু সে নিজের বিস্ময়টা প্রকাশ না করে স্বাভাবিকভাবেই বলল, অবাক হওয়ার মতো তেমন কোনো ব্যাপার না। আসলে সাকিবের বোনদের আমরাও নিজের বোনের মতো ভাবি, সেই জন্য এরিন এত চিন্তিত হয়ে পড়েছে। রিশাদ রনির কথাটা খুব সহজেই বিশ্বাস করে ফেলল। সে অন্য কিছু ভেবেছিল। নিজের ধারণা ভুল দেখে সে মনে মনে প্রচণ্ড খুশি হলো। কিন্তু রনির মনে এরেনকে নিয়ে প্রশ্ন জেগে উঠল। ইলোরা এরেনের চিন্তিত মুখটা দেখে যতটা অবাক হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে। তার জন্য ছেলেটার এই উত্তেজনা চিন্তা দেখে মনের কোণে এক টুকরো শান্তি উকি মারছে। তুষি কিছু ফ্রুটস আর পানি নিয়ে এলো। মিথিলা ইলোরাকে ফ্রুটস খাইয়ে পানি খেতে দিল। তুষি চিন্তিত কণ্ঠে বলল, হঠাৎ করে এমন কেন হলো বলো তো? সাকিব গোমড়া মুখে বলল, কালই ডাক্তার দেখাবো। এরেন বলল, ওর একটু রেস্ট নেওয়া দরকার। চলো আমরা এখন এখান থেকে চলে যাই, ও কিছুক্ষণ রেস্ট নিক। সাকিব এরেনের কথায় সায় দিয়ে বলল, মিতি তুই থাক এখানে। মিথিলাকে ইলোরার পাশে রেখে সবাই রুম থেকে বেরিয়ে গেল। ইলোরা চুপচাপ শুয়ে পড়ল। মিথিলা ইলোরার ফোনে গেমস খেলতে লাগলো। মিথিলার ডাকে ঘুম ভাঙল ইলোরার। কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়ালই নেই তার। ধড়ফড় করে উঠে বসে বলল, কয়টা বাজে? মিথিলা বলল, মাগরিবের আজান হচ্ছে মাত্রই। এতক্ষণ ঘুমালাম। কেমন লাগছে এখন তোমার? ভালো। ভাই কই? বাসার ভেতর আছে। চলো এখন রুম থেকে বের হই। ইলোরা বিছানা থেকে নেমে নিজেকে ঠিকঠাক করে মিথিলার সাথে রুম থেকে বেরোলো। রুম থেকে বেরোতেই রিশাদ এগিয়ে এসে হাসি মুখে বলল, হেই মিস, সবাইকে তো চিন্তায় ফেলে দিয়েছিলে, এখন ঠিক আছো? ইলোরা মুস্কি হেসে বলল, হ্যাঁ। চলো বসা যাক। মিথিলা গিয়ে তিশা আর নেহার সাথে বসে গল্প জুড়ে দিল। ইলোরা একটা সোফায় বসতেই রিশাদও তার পাশে বসে পড়ল। ইলোরা অপ্রস্তুত ভঙ্গিতে রিশাদের থেকে এক হাত দূরে সরে বসল। এদিক ওদিক তাকিয়ে সে সাকিবদের খুঁজতে লাগলো। রিশাদ কথা বলার জন্য উসখুস করছে, কিন্তু কি বলবে তাই খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ সে বলল, ভাগ্য করে ভাই পেয়েছো কয়েকটা। ইলোরা কিছু বুঝতে না পারায় তার কপালে হালকা ভাঁজ পড়ল। সাকিব ছাড়া তার ভাইকে সেটা বোঝার চেষ্টা করলো। রিশাদ হেসে বলল, তুমি সেন্সলেস হওয়ার পর আমি তোমাকে ধরে রুমে আনার প্রস্তুতি নিচ্ছিলাম। তোমার থেকে এক প্রকার টেনে নিজের কাছে নিয়ে কোলে উঠিয়ে রুমে নিয়ে গেল। তারপর তোমার সেন্স ফিরছিল না বলে খুব চিন্তিত হয়ে পড়েছিল। আমি বেশ অবাক হয়েছিলাম। তারপর যখন রনি বলল ওরা তোমাদের নিজের বোনের মতো ভাবে, তখন বুঝলাম ভাগ্য করে এমন ভাই পেয়েছো। ইলোরা হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। এরেন নাকি তার ভাই? রিশাদ তো আর জানে না সে তার হাজব্যান্ড। না জানার কারণে বেচারা তার হাজব্যান্ডকে ভাই বানিয়ে ফেলেছে। ইলোরা হা করে তাকিয়ে রিশাদের কথা শুনল। এরেন এক প্রকার টেনে রিশাদের থেকে তাকে নিজের কাছে নিয়েছে, এটা শুনে তার খুব হাসি পেল। কারণ এতে এরেনের হিংসুটে ভাব স্পষ্ট ধরা পড়ে গেল ইলোরার কাছে। পরক্ষণেই এরেন তাকে পাজকলা করে রুমে নিয়েছে ভেবে ভীষণ লজ্জায় পড়ে গেল। এরেনের দিকে তো এখন সে তাকাতেই পারবে না লজ্জায়। ভালো হয়েছে এরেন এখন তার সামনে নেই, থাকলে তাকে আরও লজ্জায় পড়তে হতো। কিন্তু এখন নেই তো কি হয়েছে, পরে সামনে এলে কি করবে? সে তো লজ্জায় মরেই যাবে। রিশাদ ইলোরার পাশে বসে বকবক করেই চলেছে। ইলোরা বেচারি না পারছে চুপ করতে বলতে, আর না পারছে সেখান থেকে উঠে যেতে। অনিচ্ছা সত্ত্বেও সে রিশাদের কথায় কথায় হু হা শব্দ করে চলেছে।
হঠাৎ করে এরেন কোত্থেকে এসে যেন ইলোরা আর রিশাদের মাঝে ধপ করে বসে পড়ল। এরেনের এহেন কাজে ইলোরা আর রিশাদ হকচকিয়ে গেল। দুজনেই প্রশ্ন ভরা দৃষ্টিতে এরেনের দিকে তাকিয়ে রইল। এরেন তাদের দুজনের মুখভাব লক্ষ্য করে দাঁত কেলিয়ে হেসে বলল, হোয়াট? জায়গাটা খালি ছিল তাই বসে পড়লাম। এনি প্রবলেম? রিশাদ অপ্রস্তুত হেসে বলল, না না। এরেনের কাণ্ড দেখে ইলোরা অন্যদিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। তারপরই হঠাৎ প্রচণ্ড অস্বস্তি হতে লাগলো। লজ্জায় সে এরেনের দিকে তাকালো না আর। রিশাদ মনে মনে এরেনের উপর খুব অসন্তুষ্ট হলেও গোমড়া মুখে চুপচাপ বসে রইল। এরেন সরু চোখে একবার ইলোরা আর একবার রিশাদের দিকে তাকিয়ে বলল, আমি কি এখানে বসে ভুল করে ফেললাম? রিশাদ জোরপূর্বক হেসে বলল, আরে না না, ভুল করবে কেন? তখনই রিশাদের ফোন বেজে উঠল। সে ফোন রিসিভ করে সোফা থেকে উঠে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল। এরেন কিছুক্ষণ চুপচাপ সূক্ষ্ম চোখে ইলোরাকে নিরীক্ষণ করল। ইলোরা সেই যে ওদিকে ফিরেছে আর এদিকে ফেরার নামই নেই। এরেন এবার কিছুটা বিরক্ত হলো, গলা ঝেড়ে বলল, পাশে যে আস্ত একটা মানুষ বসে আছে তা কি কেউ দেখেনি? ইলোরা একটু নড়ে চড়ে বসলো, কিন্তু ফিরে তাকালো না। এরেন শান্তস্বরে বলল, এদিকে তাকাও। এবার আর কি করার আছে? অনিচ্ছা সত্ত্বেও ইলোরা এলোমেলো দৃষ্টিতে এরেনের দিকে তাকালো, কিন্তু সে সরাসরি এরেনের চোখের দিকে তাকালো না। এরেন মুচকি হেসে বলল, সম্পূর্ণ সুস্থ আছো এখন? ইলোরা উপর নিচে মাথা দোলালো। এরেন চোখ পাকিয়ে বলল, আবার অস্বস্তি? মুখে বলো। ইলোরা দুহাত কসলাতে কসলাতে মৃদু কণ্ঠে বলল, ভালো। যা চিন্তায় ফেলে দিয়েছিলে আজ। ইলোরার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, আপনারা তো চিন্তা কেন হয়েছে আমার জন্য, কিন্তু করল না। তার জন্য এরেনের এই দুশ্চিন্তাটা দেখতে তার ভালোই লাগছে। এরেন আবার প্রশ্ন করল,